আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে গতকালকে আমরা ভিডিও আপলোড দেওয়ার পর আজকে আবার আমরা কন্টিনিউ করছি ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে যে আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কালকে আমি ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে আমার প্রশ্ন করতেছে যে ভাই রমজান মাস চলতেছে, একেবারেই পড়াশোনা হচ্ছে না। এমনিতেই তো 1 মাস ধরে করোনার কারণে বাসায় আছি, পড়াশোনার একেবারে 12টা বাজে গেছে। তার উপর এখন আবার রমজান মাস চলে আসছে, কখন ঘুমাবো, কখন খাবো, কখন কি বলে যে রুটিন করে পড়বো। দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পড়া হচ্ছে, এর বেশি একেবারেই হচ্ছে না, বা পড়াশোনা একেবারেই হচ্ছে না। এরকম দেখা যাচ্ছে অনেক সমস্যা আমাকে মানে ফোনের উপর ফোন দিচ্ছে যে ভাই আপনি তো অনলাইনে ভিডিও দিয়েন, কিন্তু ভিডিওটা আমি দেখতেছি কিন্তু এরপরে পড়াশোনার কোনো কন্টিনিউ মানে স্পিড যেটা রয়েছে সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, পড়াশোনার স্পিডটা চলতেছে না। তাহলে বিষয় হচ্ছে যে আমরা আজকের এই ভিডিওর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি তখন চিন্তা করলাম যে প্রত্যেককে এইভাবে স্পেসিফিকভাবে যদি আমি উত্তর দিতে যাই যে এটা করো, এটা করিও না, এটা করো, এই সময় ঘুমাও, এই সময় খাও, তাহলে খুবই কষ্ট হবে। তাই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আমাদের এখন একটা নির্দিষ্ট চ্যানেল হয়ে গিয়েছে, এখন আমরা ইচ্ছা করলে আমি চিন্তা করলাম প্রত্যেকে এতগুলো স্টুডেন্টকে আমি যদি স্পেসিফিক উত্তর দিতে চাই তাহলে আমার 12টা বেজে যাবে। কালকে আমাকে অনেকজন ফোন দিয়েছে, আমি একেবারে বিরক্ত হয়ে গেছিলাম লাস্ট পর্যন্ত। তাহলে আমাদের বিষয় হচ্ছে এই জন্য আমি চিন্তা করলাম আমাদের একটু একটা ক্লাস আমি ছোট্ট করে একটা ক্লাস নিয়ে আমি 10-15 মিনিট একটা ক্লাস নিয়ে সেটা আমি অনলাইনে দিই। তাহলে আজকে আমাদের যে ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে 1 মাস আছে, এই 1 মাস আমরা কিভাবে নিজেদের কাজগুলোকে ঠিক মতো গুছাবো। এই জন্য আমরা আজকের ক্লাসটাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, 1 নম্বরে আমরা আলোচনা করবো যে রমজানের রুটিনটা কিরকম হবে। ঠিক আছে, 1 নম্বরে আমরা আলোচনা করবো রমজানের রুটিনটা কিরকম হবে। 2 নম্বর হচ্ছে পড়াশোনার তো 12টা বাজে গেছে, এই 12টা বাজাকে কিভাবে আবার টাইমের মধ্যে নিয়ে আসবো, কথা বোঝা গেছে। এই জন্য আমরা 2 নম্বরে আলোচনা করবো পড়ার স্পিডটা, শুধুমাত্র রমজান না, এর পরবর্তীতে যে মাসগুলো থাকবে। আমি এইটা তোমাদের এই থিওরিটা এর আগে বলিনি, আমার আসলে আমি জানতাম না, আমি নিজেই নতুন করে শিখছি এই থিওরিটা এই 1-1.5 মাস আগে। এখন বিষয় হচ্ছে যে এই থিওরিটা তোমরা অ্যাপ্লাই করবে। 2 নম্বরে আমরা থিওরি নিয়ে আলোচনা করব কিভাবে আমরা নিজেদের পড়ার যে স্পিডটা আছে সেটাকে বৃদ্ধি করবো, অনেক গুণ বৃদ্ধি করা যায় ইনশাআল্লাহ। আমি দেখছি, আমি নিজেও ট্রাই করছি, অনেক বেশি ফলপ্রসূ। 3 নম্বরে আমরা আলোচনা করব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাই আমাকে কারো 3য় অধ্যায়ের কয়েকটা লেকচার মিস আছে, কারো 4র্থ অধ্যায়ের কয়েকটা লেকচার মিস আছে, কেউ বলতেছে ভাই সেকেন্ড পার্ট শুরু করেন, মানে কোন অধ্যায়টা শুরু করবো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। এখন যদি তোমার ছুটি বৃদ্ধি পাইতেই থাকে তাহলে নির্ভর করতেছে যে আমাদের তো অনেকগুলো অধ্যায় হয়ে গিয়েছে ইতিপূর্বে, এখন আমাদেরকে কোন ক্লাসগুলো আমাদের এরপরে নেওয়া যায়। এখন তোমরা যেটা কাজ করবা, তোমরা কমেন্ট বক্সে লিখবা যে 3য় মানে তোমাদের যার যেটা দরকার, আমি যেটাতে ভোট বেশি পাবো সেই ক্লাসটা আমি এরপরে নেব। মানে প্রথম অধ্যায়ের পরে আমি এরপরে সেকেন্ড পার্টে যাবো, না ফার্স্ট পার্টের 3য় অধ্যায়। আমি কিন্তু 3য় অধ্যায় লেকচার অলরেডি দিছিলাম, একটা লেকচার হয়তো কেউ পাওনি। এখন যদি কেউ 3য় অধ্যায় লেকচার চাও, মানে কোষ রসায়ন, যেটা কোষ রসায়ন দিব। যদি কেউ 4র্থ অধ্যায়ের মানে ভোট বেশি, যেটাতে এক কথায় শেষ যে কমেন্ট বক্সে যেটাতে ভোট বেশি করবে সেই ক্লাসটা। তাহলে আমরা 3 নম্বরে আলোচনা করব ক্লাস কোনটা নিয়ে। 4 নম্বরে আমরা আলোচনা করব যে আমাদের খুবই কমন প্রবলেম, ভাই অনলাইন ক্লাসগুলো করে তো একেবারেই মজা পাচ্ছি না। যেমন আমাদের ক্যাম্পাস দিকে কি বলে যে ক্লাস নিচ্ছে স্যাররা, অনেকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তাহলে অনেকে বলতেছে ভাই অনলাইন ক্লাসগুলো একেবারেই মজা পাচ্ছি না, কি করব। তাহলে বিষয় হচ্ছে অনলাইন ক্লাসগুলো আমরা মজা পাচ্ছি না কিসের জন্য, আমরা 4 নম্বরে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই যে 10-15 মিনিটের আমরা যে ভিডিওটা আজকে ইনশাআল্লাহ 10-15 মিনিট হবে, তো এই ভিডিওটা যাতে অত্যন্ত গুরুত্বের সাথে একেবারেই মানে ফুল কনসেন্ট্রেশনের সাথে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করবা, কিছু শেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের এই 4টা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা টপিকস খুবই সমস্যা হচ্ছে আমার, কালকে আমার যতগুলো ফোন আসছে সবগুলোতে প্রায় এই 4টা টপিকসেই কমন ছিল। কিন্তু আমি চিন্তা করলাম এই 4টা টপিকস নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, 1 নম্বরে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে রমজানের রুটিন। দেখো আমি একটু বলি, আমাদের রমজানের যে মাস, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 মাস একটা ইবাদতের অনেক বড় সুযোগ করে দিয়েছে। দেখো আমরা কিন্তু অন্যান্য যে দিনগুলো আছে দেখা যায় যে আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়তে চাই না। দেখা যায় রমজান মাসে কিন্তু একটা সেরকম কিউরিসিটি থাকে, না নামাজ পড়তেই হবে। আমরা এই অন্যান্য মাসে রোজা করি, যেমন অনেক নফল রোজা আছে, সুন্নত রোজা অনেকে আছে, করি না, কিন্তু রমজান মাসে রোজা করতেই হবে। তারপরে সেহরি খাওয়া, তারপর তারাবি নামাজ পড়তেই হবে। আমরা অন্যান্য দিন দেখা যায় 2 রাকাত নফল নামাজ পড়তেই আমাদের একেবারে অবস্থা কাহিল হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এই রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়ি। তাহলে একটা স্পিরিট থেকে পড়তেই হবে। তাহলে রমজান মাসে একটা যে ইবাদতের মাস,
হ্যাঁ, এই মাসটা আমাদেরকে অবশ্যই ইবাদত করতে হবে। এই যে 11 মাস পাপ করছি, এই পাপগুলোকে ধোয়ার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস দিয়েছে। এই 1 মাসে আমাদের ইবাদতটা মাথায় রাখতে হবে। অনেকে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ শেষ করবে, অনেক হাফেজ ভাই আছে। তাহলে আমাদের বিষয় হচ্ছে যে এই যে এই সব কিছু মাথায় রেখে আমাদের আবার পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে। কথা বোঝা গেছে? এই জন্য আমরা কিভাবে রুটিনটা সাজাবো, আমরা কিন্তু একটু রমজান মাসের কাজটাকে দেখি। রমজান মাসের রুটিনে আমাদের সকাল একটা টাইম আছে, দুপুর একটা টাইম, রাত একটা টাইম। আমাদের সেহেরি আর ইফতারের সময়টা হচ্ছে, সেহেরির সময় আমরা যদি দেখি, আমরা যদি কেউ 3টার দিকে ঘুম থেকে উঠি, তাহলে আমরা 4:30টার মধ্যে, 4টার মধ্যে সেহেরির শেষ সময় এবং 4:30টার মধ্যে নামাজ পড়ে আমরা শেষ করব। তাহলে 3টা থেকে 4:30টা এটা হচ্ছে সেহেরির সময়। আমরা আগে সেহেরি আর ইফতারের সময়টা দেখি। এরপর হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময়টা হচ্ছে আমাদের 6:30 থেকে 7:30। এই সময়টা ইফতার, নামাজ পড়তে একটু রেস্ট নিতে দেখা যায় যে 7:30টা বেজে যায়। তাহলে আমাদের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, 3টা থেকে 4:30 আর 6:30 থেকে 4:30, এই 4:30 এই সময়টুকু আমরা আমাদের টাইম থেকে একটু বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা কিন্তু যদি দেখি যে কি হয়, আমরা যদি একটু এই রাত থেকে শুরু করি, ইফতারের শেষের দিক থেকে শুরু করি। ইফতারের সময় শেষ হওয়ার পর 7:30টার পর কিভাবে আমরা রুটিনটা সাজাবো, আমাদের পড়ার সময়টা কোথায় কোথায় আছে। দেখা যায় যে এই যে 7:30টা আছে, যখন ইফতার হয়ে যায়, কিছু পাবলিক আছে শরীরটা তো খুব মেজমেজ করতেছে, এখন 2 ঘন্টার একটা রেস্ট, ঘুম চলবে। এইটা হচ্ছে কারণ এখানে একটা বিষয় আছে যে আমাদের এক একজনের অ্যাডাপশন পাওয়ার এক এক রকম। হ্যাঁ, তার জন্য আমি বলতে পারবো না যে তুমি 7:30টার পরে পড়তেই বসবা, 7:30টার পর ঘুমা যাবে না, এমনটা না। এখন কেউ কোনটা ভালো হয় যে ভাই আপনি কোনটা সাজেস্ট করেন, আমি সবার শেষে বলতেছি। তবে তোমাদেরকে আমি অপশন ধরাই দিচ্ছি যে তোমরা এইটাও করতে পারো, তোমরা এইটাও করতে পারো। তাহলে আমরা দেখি, 1 নাম্বার হচ্ছে 7:30টার পর যেই পাবলিকরা কাজ করার জন্য শুরু হয়ে যাবে, যে কোনো সমস্যা নেই, আমি 7:30টার পর অনেক বেশি এনার্জিফুল মনে করি, তাহলে আমি 7:30টার পর পড়তে বসতে পারবো। তাহলে তাদের কাছে সময় আছে রাতের ক্ষেত্রে। দেখা যাচ্ছে তাদের সময়টা হচ্ছে 7:30 থেকে 11টা। কারণ তারা ইফতারের পরে আর রেস্ট নেবে না, বুঝা গেছে? এই জন্য তারা 7:30 থেকে 11টা, এটা হচ্ছে রাতের সময়। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, আমাদের এখানে 8:30 থেকে 9:30 আমাদেরকে অনেকগুলো নামাজ পড়তে হয়। তারাবির নামাজ পড়তে হবে, আমাদেরকে ফরজ পড়তে হবে, বেতের পড়তে হবে, সুন্নত পড়তে হবে। তাহলে এইখানে আমাদেরকে ধরি 1 ঘন্টা সময়। তাহলে কেউ যদি ইফতারের পর 7:30টায় পড়তে বসে, 7:30 থেকে 8:30 পড়বে 1 ঘন্টা, ঠিক আছে? তারপরে এই যে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা সে নামাজ পড়বে। নামাজ পড়ার পর 9:30 থেকে 11টা পর্যন্ত সে আবার পড়াশোনা করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের এই রাতের সময় হচ্ছে এইখানে। এখন এখানে একটা জিনিস বলে রাখি, এই যে 7:30 থেকে যে 8:30 সময়টা আছে, যেই পাবলিকরা পড়বে, যারা ঘুমাবে তাদের হিসাবটা আলাদা, কিন্তু যারা পড়বে তাদেরকে একটু বলি, আমি একটু ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, সেটা হচ্ছে এই যে 7:30 থেকে 8:30 আছে, এই সময়টাতে তোমরা কখনোই হার্ড জিনিস পড়বে না। হার্ড বলতে যেটা তোমাকে খুবই কঠিন লাগে বা যেটাতে তোমার মাথা খাটাইতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু করবো না। আমরা একেবারে যেটা সিম্পল বিষয় রয়েছে সেই বিষয়গুলো, যেমন আমরা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন তোমার এমসিকিউ সলভ করতে পারি। আমাদের যদি কোনো নোট খাতায় যদি, যে আমি যেটা আমাদের যেটা হয়, আমি একবার ওদেরকে নোট করে দিই, তো ওরা একবার নোটটা তুলে আবার বাসায় যায় ভালো করে তুলে, তাহলে এখানে তোমরা কাজ করতে পারো, নোটটা আবার একটু ভালো করে যদি তুলতে চাও তাহলে এখানে নোটটা তুলতে পারো, ঠিক আছে? মানে একেবারে যেই জিনিসটা ইজি, যেটাতে তোমার মাথা খাটার কোনো দরকার নেই, সেই বিষয়টা তোমরা এইখানে পাবা। কারণ এখানে একটা ক্লান্তি, তুমি যতই চাও তারপরে এখানে একটা ক্লান্তি ভাব থাকে, ঠিক আছে? তাহলে আমরা 7:30 থেকে 8:30টার মধ্যে সহজ জিনিসটা করবো। 8:30 থেকে 9:30 পর্যন্ত আমরা নামাজ পড়বো। এরপরে 9:30টার পর থেকে আমরা 11টা পর্যন্ত আবার বই পড়বো। কথা বোঝা গেছে? এইখানেও আমরা বই পড়ার পর এখন দেখা যাচ্ছে যে এই যে 11:30 আছে, 11টা থেকে আমাদেরকে আবার কয়টায় উঠতে হবে? 3টায়। কথা বোঝা গেছে? তাহলে এই যে 3টা পর্যন্ত আমরা এখানে ঘুম দিব কয় ঘন্টা? 4 আওয়ার্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 4 ঘন্টার একটা ঘুম আছে। তাহলে দেখা যাচ্ছে যে 11টা থেকে 3টা পর্যন্ত আমরা 4 ঘন্টার একটা ঘুম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় আছে, আমরা আগে একজনের রুটিন করতেছি, এরপরে আমি দ্বিতীয়বারের কথা বলতেছি যে দ্বিতীয়বার কিভাবে বানবা।
তাহলে কেউ যদি 7:30টার পরে পড়তে বসে, এক নম্বরে মানে যে পাবলিকটা পড়বে 7:30টার পর কেউ যদি পড়তে বসে, তাহলে 8:30 পর্যন্ত পড়ার পর 8:30 থেকে 9:30 পর্যন্ত নামাজ পড়বে, এরপরে 11টা থেকে 3টা পর্যন্ত তারা 4 ঘন্টা ঘুমাবে। তারপরে সকালবেলা এই যে 4টা থেকে এই 3টা 4:30 বাজে গেল ইফতার করতে, তারপরে আমরা সকালবেলার যে সময়টা আছে 4:30 থেকে, এরপরে আমরা 4:30 থেকে আমরা ঘুমাবো 7টা পর্যন্ত, 5টা 6টা 7টা। তাহলে দেখো এইখানে হচ্ছে 4 ঘন্টা আর এইখানে কয় ঘন্টা, 2.5 ঘন্টা, মোট সময় হয়ে গেল কত, 6.5 ঘন্টা। কথা বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের 7টা পর্যন্ত আমরা একটু ঘুমাইতাম, আমাদের 6.5 ঘন্টা। আমাদের কিন্তু জানি অনেকে কিন্তু বলে যে 8 ঘন্টা ঘুমাইতে হয়, 9 ঘন্টা, 9 ঘন্টা কেউ বলে না, 8 ঘন্টাই সবাই বলে, আর কেউ বলে 6 ঘন্টা ঘুমা যাবে না, 7 ঘন্টা। আসলে কি ঘুম, যে আমি অনেক অ্যানালাইসিস দেখছি যে অনেক মানুষ বলছে ঘুমটা তোমার নিজের ব্যক্তিগত বিষয়। আমি একটা এক্সাম্পল দিই, মনে করো যে কালকে সকালবেলা তোমরা পিকনিকে যাবে, কথা বুঝো নাই, মনে করো কলেজ থেকে তোমরা পিকনিকে যাচ্ছ, দেখবা যে ওই দিন তুমি যদি রাতে 12টাও ঘুমাও বা 1টার দিকে ঘুমাইছো, সকালবেলা 5টায় তুমি যেই এনার্জির সাথে উঠবা, মানে মনে হচ্ছে পৃথিবী ছেড়ে দিব, আরে এখন উঠতেছো না, তাড়াতাড়ি নাও, আমাদের পিকনিক যাইতে হবে, তাড়াতাড়ি গুছাও, তাড়াতাড়ি। মানে তুমি দেখা যায় একবার অ্যালার্ম না বাজতেই তুমি উঠে গেছো, কারণ সকালবেলা তোমার একটা কাজ আছে, যে কাজটা তুমি অনেক পছন্দ করো, কথা বুঝতে পারি। আর সকালবেলা তোমার অনেক বড় পড়া আছে, যে পড়া পছন্দ করে না, তাহলে সে কি করবে, দাঁড়াও উঠতেছি, এখনো তো আরেকটু সকাল হবে। তাহলে এই যে এইটাই বলে বড় বড় যে মনোবিজ্ঞানীরা আছে, তারা এই কথাটাই বলে যে ঘুম, হ্যাঁ একটা নির্দিষ্ট যেমন 6 ঘন্টা রাখতেই হয়, কিন্তু তারপরে যে পাবলিকরা মনে করে যে 8 ঘন্টা ঘুমাইতে হবে, 9 ঘন্টা ঘুমাইতে হবে, তাদের ক্ষেত্রে বলতেছি ঘুম পার্সোনাল একটা বিষয়, যে তুমি কতক্ষণের মধ্যে নিজেকে ঠিক রাখতে পারতেছো তার উপর নির্ভর করতেছো। তবে আমরা মাথা রাখবো যে 6.5 ঘন্টার বিষয়টা, তাহলে আমি আরো 1 ঘন্টা দিব তোমাদের, সমস্যা নেই। তাহলে দেখা যাচ্ছে 4:30 থেকে 7টা পর্যন্ত আমরা আবার ঘুমাবো, ঘুমার পর 6:30টায় ঘুম থেকে উঠবো, এরপরে 7টায় ঘুম থেকে উঠবো, এরপরে দেখা যাচ্ছে আমরা এখানে একটু সময় বাকি রেখে 8টা থেকে ধরলাম, কারণ আছে আমি একটু করে বলতেছি। এই যে 8টা থেকে 1টা পর্যন্ত, 1টা বা 12টা বা 1টা, ঠিক আছে, যার যেরকম হয়। তাহলে এইখানে দেখা যাচ্ছে 8টা থেকে একেবারে টানা 12টা বা 1টা থেকে তোমরা দেখো এইখানে তোমার একেবারে সকালবেলা তুমি আবার ঘুম থেকে উঠলে অনেক বেশি এনার্জেটিক, তাহলে এইখানে তুমি পড়বা অনেক হার্ড জিনিসগুলো, যেগুলোতে মাথা খাটাইতে হবে, কথা বুঝা গেছে? তাহলে আমরা এখানে পড়বো একেবারে স্লো মানে লো জিনিসগুলো, যেগুলো মাথা খাটার দরকার নেই, আর এখানে পড়বো সবচেয়ে হার্ড জিনিসগুলো, যেগুলো মাথা খাটার দরকার। এরপরে দেখা যাবে যে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এই জন্য আরেকটা কাজ করবা, এই 12টা থেকে 2টার মধ্যে কেউ যদি, এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলতেছি না, তবে যারা একেবারেই মনে করো যে ক্লান্ত হয়ে যাবে, যে রোজা আছি খুবই ক্লান্ত, তবে একটা কথা বলে রাখি যে রোজা যারা থাকে তারা কিন্তু কখনোই ক্লান্ত হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো তোমার আশেপাশে যদি চিন্তা করো, দেখো অনেক মানুষ আছে রোজা থেকে মাঠে কাজ করতেছে এই গরম রোদে, তাহলে দেখা যাচ্ছে তোমার মেন্টালিটিতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার শরীরে তুমি ক্লান্ত না, কথা বোঝা গেছে? আমাদের শরীরে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট যুক্ত গ্লুকোজ জমা হয়ে আছে, যেগুলো তোমার কাজে লাগে, কোনো সমস্যা নেই, ফ্যাট আছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা মেন্টালিতে দুর্বল, যে খুবই ক্লান্ত লাগে, রোজা থাকে একবেলা না খাইলে আমি মরে যাব, আমার সব শেষ। কিন্তু তুমি দেখো যে অনেক মানুষ আছে যারা মাঠে কাজ করতেছে, কারণ তাদেরকে কাজ করতেই হবে, কারণ জীবন কিন্তু চালাইতে হবে তাদের, কিন্তু আমাদের সেরকম চাপ থাকে না, যার কারণে আমরা ক্লান্ত মনে করি না। কিন্তু তোমরা মাথায় রাখবে যে রোজা থেকে কেউ কখনো ক্লান্ত হয় না। এজন্য বলতেছি যে যদি কেউ ক্লান্ত মনে হয়, তাহলে একটা কাজ করবা, 12টা থেকে 1টা 2টার মধ্যে একটা স্লিপ ন্যাপ দিবা, স্লিপ ন্যাপ কি একটু ছোট্ট হোক, ঠিক আছে, তাহলে আবার এনার্জি হয়ে যাবে। এই 12টা থেকে 1 ঘন্টা একটু ঘুম দিবা, ঘুম দেওয়ার পর মনে করো 12টা থেকে কেউ 1টা পর্যন্ত ঘুমাই দাও, ঘুমার পর বা এরকম করতে পারো 12:30 থেকে 1:30টা পর্যন্ত, ঘুমার পর 1:30টার দিকে উঠে গেল, মনে করো 12:30 থেকে কেউ 1:30টা পর্যন্ত, আমরা এইভাবেই করি, তাহলে বেশি ভালো হয় হয়তো। আমরা একবারে এখানেই করে দিই, মনে করো এখান থেকে 12:30 পর্যন্ত তুমি পড়লা, পড়ার পর 12:30টায় তুমি থেকে 1:30টা তুমি একটা ঘুম দিবা।
হ্যাঁ, অনেকের সমস্যা যে ভাই এই সময় তো ঘুম ধরে না, তবে সমস্যা হচ্ছে তুমি যদি 2টার পর ঘুমাও, এটা খুবই মানে এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, আমি দেখছি অনেক দেখছি। যদি তুমি 2টা বা 3টার পর ঘুমাও, তুমি দেখবা তুমি 3 ঘন্টা ঘুমাইলেও তোমার ঘুম পড়বে না। বুঝছো কথা? যদি 3টার পরে, কারণ তখন বেলা ঢলে যাওয়া শুরু করে, এনার্জি লুজ হওয়া শুরু করে, তখন তুমি যত বিছনায় থাকবা তত মজা লাগবে। কিন্তু তুমি যদি 12:30টায় ঘুমাও, এই ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা শুনছিলাম, আমার বড় ভাই বলছিল যে হাদিসেও আছে যে কি বলে যে সাহাবারা দুপুর যখন মাথায় মধ্যাহ্ন সূর্য মাথার উপরে থাকে তখন ঘুমটা, তোমরা একদিন চেষ্টা করে দেখবে যদি এই সময় ঘুমাইতে পারো। অনেকে ঘুমাইতে পারে না, আমিও প্রথম ঘুমাইতে পারতাম না এই সময়টাতে, এই সময়টা ঘুম ধরে না, কিন্তু যদি একবার ঘুম ধরাইতে পারো দেখবা এরপরে যে 2টার পর যে সময়টা এত এনার্জি থাকে, কথা বুঝছো? তাহলে যদি একটু চেষ্টা করো, প্রথম 2-1 দিন একটু ঘুম ধরবে না, শুতে থাকবা, একটু রেস্ট নিবা। কিন্তু আমি মানে পার্সোনালি অনুরোধ করতেছি কেউ 3টার পর ঘুমাইতে চাইও না। 2টা-3টার পর ঘুমাইলে খুবই ক্লান্ত লাগে, মানে দেখা যায় যে 3টা 4টা 5টা 6টা বাজতে তাও ঘুম আসতেছে। এতক্ষণ আমাদের ঘুমানো যাবে না, একটু সিস্টেমেটিক ঘুমাইতে হবে। 12:30 থেকে 1:30 পর্যন্ত ঘুমাতো, 1:30টায় তুমি উঠে গোসল করে নিলে, ঠিক আছে? এখানে তুমি 1:30টায় উঠে গোসল করে নিলে, বাস দেখা যাবে যে এত বেশি তুমি এনার্জিফুল হয়ে গেছো। এরপরে তুমি 2টা থেকে এই যে এরপরে আমরা চলে আসলাম দুপুরে, ঠিক আছে? এরপরে আমরা দুপুরে চলে আসলাম, দুপুরবেলা এরপরে তুমি 2টা থেকে 5টা পর্যন্ত একটা টানা পড়া দিন, কথা বোঝা গেছে? এই যে একবার ঘুমাই নিলা আবার এনার্জি চলে আসে, এইখানে তুমি হার্ড জিনিসগুলো বলো, হার্ড জিনিসগুলো বুঝা গেছে কথা? তাহলে তুমি এইখানে পাচ্ছ হচ্ছে 4.5 ঘন্টা, এই পাশে পাচ্ছ হচ্ছে তুমি প্রায় 3 ঘন্টা, কতক্ষণ হয়ে গেল? 7.5 ঘন্টা। আর এখানে পাবা 1 ঘন্টা পাবা। এই পাশে আবার দেখা যাচ্ছে যে তোমার 9:30টার পর আবার 1.5 ঘন্টা পাবা। তাহলে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো সময় পাই যাচ্ছি, প্রায় 7.5 ঘন্টা, 8.5 ঘন্টা, প্রায় 9, 10, 11 ঘন্টার মতো আমরা পাবো। হ্যাঁ, তাহলে 10-11 ঘন্টা যদি আমরা পাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের রমজান মাসে যথেষ্ট ইবাদত করা সত্ত্বেও আমরা অনেকগুলো সময় কিন্তু পাচ্ছি, তাই না? এখন ভাই 11 ঘন্টা পড়বো, এটা কোনো কথা? হ্যাঁ ঠিক আছে, আমি জানি সবাই হাসবা, তবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তুমি কিন্তু রুটিন ওয়াইজ যদি চলতে চাও তাহলে কিন্তু সময় হয়। আমি আর এটা হলো প্রথম পাবলিকে, তাহলে এই যে 2টা থেকে 5টা পর্যন্ত তুমি আবার পড়লা, পড়ার পর 5টার পর তুমি হয়তো বাসায় কারো কাজ থাকতে পারে, বা আব্বু ইফতার আনতে যেতে বলতে পারে, বা তুমি কোরআন পড়তে পারো, এইভাবে তুমি কাজগুলোকে সাজাতে পারো। 5টার পর অন্যান্য কাজটা। এখন কিন্তু এটা হলো প্রথম পাবলিক। এবার দ্বিতীয় পাবলিক, একটা জায়গায় শুধু ফ্যাক্ট দেখো, কোনো পাবলিক আছে যারা দিনে পড়তে চায় না, মানে নিশাচর প্রাণী, ঠিক আছে, রাতে পড়ে। তো এই যে দেখো 11টা থেকে 3টা, এইটা কিন্তু সবাই পড়তে পারে না, ঠিক আছে? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা একেবারেই আগে থেকে মানে তোমার রাত জাগার অভ্যাস আছে, তারা এই সময়টা পড়তে পারে। মানে এটা হচ্ছে 2 নম্বর পাবলিক। তারা কি করে? এই 7:30টায় একটা ঘুম দেয়, 8:30টায় ঘুম থেকে উঠার পর মনে করো এই 9টা বা 10টা থেকে শুরু করলো, খাওয়া দাওয়া করে একেবারে কয়টা 3টা পর্যন্ত পড়ে, মানে খাই দাই ওরা ঘুম দিল, কথা বুঝা যায়নি? একেবারে 4:30টায় তারা ঘুম দিল, একেবারে সেহরি করার পর ঘুম দিচ্ছে। এইটা কিন্তু সবাই পাবে না, কথা বুঝা গেছে? যারা আগে থেকেই রাত জাগা তাদের প্র্যাকটিস, কেউ, আমি একটা অনুরোধ করবো, কেউ নতুন করে এই রুটিন মানতে চাইবে না, নাহলে ধরা খাবে। কারণ এই রুটিন দেখা যাবে যে তোমার 12টা না বাজলেই তুমি টুপাটুপি শুরু করে দিছো। তো তুমি যদি টেবিলে বসে 3 ঘন্টা টুপো আর 1 ঘন্টা পড়ো, তো দরকার নাই, তো তুমি ঘুমাও, বুঝছো? আর যাদের পড়ার তোমার আগে থেকে অভ্যাস আছে রাতে করে, তারা এই সময়টা পড়বে, বুঝা গেছে? কারণ এখন দেখো, রাগ করার কিছু নেই, যারা এই সময়টায় পড়বে, অনেকে ভাবতেছে ভাই রাতে অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, ঠান্ডা মাথায় সব পৃথিবী অফ করবো। দেখো, এরা যারা এইখানে পড়বে তারা কিন্তু এইখানে এদেরকে ঘুমাইতে হবে, কথা বোঝা গেছে? এই জন্য হিংসা করার কোনো দরকার নেই। যেই পাবলিক এইখানে ঘুমাবা সেই পাবলিক এইখানে পড়বা, যেই পাবলিক এইখানে পড়বা সেই পাবলিক এইখানে ঘুমাবা। কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে এইভাবে আমাদের রমজানের রুটিনটা সম্পূর্ণ আমরা সাজাবো। আমরা আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমি এখানে কখনোই জোর করতেছি না যে কোনটা তুমি মানবা কোনটা মানবা না, কারণ প্রত্যেকের একটা অ্যাডাপ্টিভ ক্ষমতা আছে, অ্যাডাপ্টিভ ক্ষমতা আছে। এখন বিষয় হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে। ভাই আপনি কি কোনো সাজেস্ট করেন? আমি সাজেস্ট করব না, তবে করলে তখন সবাই ওইটাই মানতে চাইবা যে ভাই বলছে, তো না মানলে কেমন হয়? তো আমি যদি বলতে চাই তাহলে তোমরা একটা কাজ করবা, এই 4টার দিকটা যারা আগে থেকে রাত জাগো তারা এই সময়টা করবা, আর যারা রাত জাগো না এর আগে, হ্যাঁ, তারা রাতটা জাগবা না, তারা ঘুমাবা।
আসলে এই 11টা থেকে 3টা কিন্তু সবাই করতে পারে না, যেমন তোমার আব্বু আম্মু যারা অফিস আদালতে চাকরি করে, হ্যাঁ তারা কিন্তু করতে পারে না। আমরা স্কুল কলেজের ছাত্ররা আছি, এখন কলেজ বন্ধ, এটা মাথায় রাখতে হবে। এখন নয় কলেজ বন্ধ, কলেজ যাইতে হবে না, কিন্তু যখন কলেজ শুরু হবে তখন কি করবা? এই জন্য ঘুমায় না হয়তো বা সেফ হবে। এইদিকে তোমরা 3টা পর্যন্ত ঘুমাই নিবা, ঘুমার পর এই সকালের পড়াটা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে প্রথম পাবলিকরা এখানে ঘুমাবে, সরি প্রথম পাবলিকরা এখানে, হ্যাঁ ঠিক আছে ঘুমাবে আর এখানে জাগবে, আর দ্বিতীয় পাবলিকরা এখানে জাগবে এখানে ঘুমাবে। আমি কি বুঝতে পারছি? বাকি সব মোটামুটি সেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এইভাবে যদি আমরা রমজান মাসের রুটিনটাকে একটু সাজাই, তাহলে দেখা যাবে যে একটা নিট হিসাব আমাদের চলে আসবে, ঠিক আছে? এটা ছিল আমাদের প্রথম টপিক, যে রমজান মাসের রুটিনটা আমাদের কি হবে, এটা ছিল রমজান মাসের রুটিন। আচ্ছা, আমাদের রমজান মাসের রুটিন আমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে? এখন আমরা 2 নম্বরে যে অপশনটাতে যাব সেটা হচ্ছে স্পিড, পড়ার স্পিডটা। আমি চিন্তা করলাম এই কথাগুলো বলা জরুরি, যার কারণ দেখা যায় যে আমরা যারা মেডিকেল মানে তোমার হচ্ছে যে অ্যাডমিশন বা মানে ভার্সিটি লেভেলে পড়ি, আমরা একটু ম্যাচিউর, আমরা নিজেদের রুটিনগুলোকে একটু তৈরি করে নিতে পারি, হ্যাঁ? কিন্তু তোমাদের লেভেলে, বিশেষ করে জিএসসি, এসএসসি, এইচএসসি এই লেভেলগুলোতে ওরা খুব কনফিউজিং এ ভুগে, যে এই সময় ঘুমাবো না এই সময় ঘুমাবো, এই সময় পড়বো না এই সময় পড়বো। এই জন্য আমি একটু আমার পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে একটু বলে দিলাম, হ্যাঁ? এবার 2 নম্বরে আসবো যে পড়ার স্পিডটা আমরা কিভাবে ধরে রাখবো। শুনুন, আমি একটু বলি, আমাদের পড়ার স্পিড ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি আগেও বলছি যে করোনা আছে ঠিক আছে, কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করতেছে, ভাই আমাদের এইচএসসি পরীক্ষা একটু পিছাবে না, 2 মাস কি আমাদেরকে একটু দিবে না বেশিয়া? তো আমিও ওকে একটু বললাম যে, মনে করো তুহিন ভাইয়া বলবো যে কি বলে, আচ্ছা যাও তোমাদের 3 মাস বেশি দিয়ে দিলাম, সরকার কি দিবে? বুঝলো না কথা? তাহলে একটা ফ্যাক্ট হচ্ছে যে সরকার দিচ্ছে কিনা, আমরা কেউ জানি না যে এইচএসসি পিছাবে কিনা। আমি গতকালকে লেকচারে বলছিলাম যে আমাদের সেশন জোটের একটা চান্স আছে, কিন্তু তোমাদের সেশন জোটে ইনশাআল্লাহ কোনো চান্স নেই। আর পিছাইলেও সর্বোচ্চ 1 মাস পিছাবে। দেখো তোমরা এখন বাসায় বসে আসো, পড়াশোনা করতেছো না, ফুল রেস্টে আসো। এখন যদি রেস্টে থাকো, পরবর্তীতে থাকতে হবে না বেশি করে। সরকার যদি এইটা বলে, তোমাদেরকে তো আমরা 1.5 মাস 2 মাস সময় দিছিলাম, তোমরা পড়ো নাই কিসের জন্য? তোমাদেরকে ঘুমার জন্য আমরা সময় দিছি না? তখন কি করবা? কথা বোঝা গেছে? এই জন্য হ্যাঁ, রেস্টেও থাকবো, ইবাদতও করবো, আবার পড়াশোনাও করবো। কথা বোঝা গেছে? এই 3টা জিনিস মিক্স করে আমাদের, যেহেতু ছাত্রায়ন অধ্যয়ন তো কি একটা কথা আছে না, তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে পড়াশোনার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? না চাইলেও অন্তত এই 2টা বছর একটু পড়ো, ঠিক আছে? এখন আমরা হ্যাঁ এই পড়ার স্পিডটা আমরা রাখবো কিভাবে? শুনুন, আমি একটা তোমাদেরকে কথা বলি। আমি এই যে দেখো, এটা হচ্ছে আমি নিজেও এই বইটা 2 মাস আগে পড়ছি, খুবই ভালো লাগছে আমার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই, তোমরা হয়তো অনেকে নাম শুনছো, দ্য মিরাকল মর্নিং। এখান থেকে আমি কয়েকটা কথা বলবো, আমার খুবই ভালো লাগছে বিষয়টা। বইটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে কিভাবে মানে একটা, এই যে মিরাকল মর্নিং যে বইটা লেখছে, মূল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই, মানে ইন্টারন্যাশনাল, এটা বাংলাদেশের কোনো রাইটারের বই না, ঠিক আছে? হল এলরো, হ্যাঁ? এই লোকটার কি ছিল, আমি একটু কাহিনী বলি, অনেকে নাম শুনছো হয়তো বা ইউটিউবে দেখছো অনেক ভিডিও এটার সম্বন্ধে। আমি ওইখান থেকে 2টা কথা বলি। সেটা হচ্ছে যে ইনি যখন 20 বছর বয়স ছিল, তখন এক মাতাল ড্রাইভার ইনার উপর গাড়ি চালাইতেছিল, ঠিক আছে? যার কারণে ইনার মস্তিষ্ক থেকে মানে সারা শরীর একেবারেই মানে খুবই অবস্থা খারাপ, কমায় চলে গেছিল। তো ডাক্তাররা এটাকে মৃত ঘোষণা করছিল। মৃত ঘোষণা, এখন আমার কাছে চিন্তা করছে, ভাই মৃত ঘোষণা, তারপরে বই লাগলো কিভাবে? হ্যাঁ, এটা শুনুন, মানে মৃত বলতে বিষয়টা কিরকম, যে আমাদের মস্তিষ্ক কিন্তু শরীর মানে হার্ট হওয়ার পর, বন্ধ হয়ে যাওয়ার পর মস্তিষ্ক কিন্তু কিছুক্ষণ থাকে। তো এই সময়টাতে ডাক্তাররা বলছিল যে সে মারা গেছে, ডেথ। কিন্তু তার মস্তিষ্ক, আমি সময়টা আমার মনে নেই, 6 না 9 মিনিট পর না এরকম একটা সময়ের মধ্যে মস্তিষ্ক আবার চালু, মানে তোমার মস্তিষ্ক তো চালুই ছিল, শরীরে আবার প্রাণ ফিরে আসছে, আবার মানে হার্ট পাম্প করা শুরু করছিল। তার মানে এটাকে বলা হয় যে ইনি মানে মৃত ব্যক্তি জীবিত আছে, এরকম করে কথাটা বলা হয়। তো বিষয়টা হচ্ছে যে ইনিকে তখন ডাক্তাররা বললো ইনি কোনোদিন হাঁটতে পারবে না, ঠিক আছে? মানে শরীরের এত, এই পেশে কয়টা হাড় যেন ভাঙে গেছিল, কোমরের মধ্যে, হাঁটুর মধ্যে, এইরকম একটা কঠিন পরিস্থিতি থেকে ইনি 62 মাইল না কত মাইলের একটা কি বলে যে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করছে। যেই লোককে বলছিল যে হাঁটতে পারবে না, সেই লোক ম্যারাথন দৌড় দিচ্ছে, ঠিক আছে? তো ওনাকে বলা হয়েছিল যে আপনার এরকম একটা পরিস্থিতি থেকে উঠে আসার পরও আপনি কিভাবে
মানে এতটা প্রোগ্রেস করলেন, ইনি এখন এন্টারপ্রেনারশিপ মানে আমেরিকায় অনেক বড় বড় কোম্পানির মালিক ইনি, ঠিক আছে। তো ওনাকে বলা হতো, উনি বলছিল যে আমি আসার পর তিনি একটা মানে কি বলে যে একটা রুটিন করে নিয়েছিল, একটা জিনিস ফলো করছিল, তারপরে এই ইয়াটাকে তিনি মেথডটাকে এই বেস্ট সেলার যে মিরাকেল মর্নিং, যে সকালবেলা ঘুম থেকে উঠার পর মিরাকেল মর্নিং সকালের যে একটা মিরাকেল, ঠিক আছে, এইটাকেই তিনি একটা ইয়াতে লিখলো। তিনি বললো যে সকালবেলা উঠে আমাদেরকে একটা প্র্যাকটিস করতে হবে, যে প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাবে আমরা আমাদের মস্তিষ্ককে, ওই যে বলে না যে সকালেই যারা নিজের মস্তিষ্ককে সেট আপ দিতে পারে তারা সারাদিন অনেক বেশি এনার্জি ফুল থাকে, ঠিক সেরকমই বিষয়টা। তো উনি একটা থিওরি বলছিল, কথা বইটা অনেক কথা বলছে, দেখতেই পাচ্ছ যে কত মোটা না, ছোটই বই, যদি কেউ পাও পড়ে নিতে পারো। তো বিষয় হচ্ছে যে তোমার বইটার মধ্যে উনি একটা থিওরি দিচ্ছিল, আগে পিছিয়ে অনেক কথা বলছে, পড়লে খুবই ভালো লাগতো, তবে আমি একটু শর্ট করে বলি। তো উনি বলছিল যে আমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স, এক সকালবেলা উঠে আমি 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা আমি একটা কাজ করতাম। কি কাজ আমি একটু বলি। উনি একটা জিনিস ফলো করতেন, নিজের লক্ষ্যকে ঠিক রাখার জন্য, নিজের কাজের মধ্যে যেন কনসেন্ট্রেশনটা ফুল থাকে, সারাদিন যাতে অনেক বেশি এনার্জেটিক থাকে, এই জন্য তিনি একটা বলছিল SAVERS, সেভার্স। তুমি কি বুঝতে পারছি? ইনি বলছে আমি এই 6টা রুলস প্রতিদিন ফলো করি, এবং কি মানে এখানে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, অনেক বড় বড় লোক এই রুলসটা ফলো করছে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমিও 1 মাস থেকে এই রুলটা ফলো করতেছি, খুবই ভালো। আর এখানকার মধ্যে অনেকগুলোই আমার ফলো করা ছিলই অলরেডি, কিন্তু আমি জানতাম না যে এটা সেভার্স। আমি ইন্টারমিডিয়েটে এখানকার মধ্যে অনেকগুলোই ফলো করতাম, কিন্তু জানতাম না যে এটাকে সেভার্স বলে। মানে এই ইন্টারমিডিয়েট পড়ে এটা জানছি যে আসলে এটা এইরকম এইরকম এইরকম। আমাকে আলহামদুলিল্লাহ আমাকে এক বড় ভাই বলছিল, কিন্তু উনি কিভাবে ভাঙাই বলে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে এই সেভার্সের মানে কি, আমরা একটু ভিতরে যাব। দেখো আমাদেরকে আমাদের লক্ষ্যকে, এই যে আমরা অনেকেই চিন্তা করতেছি আমরা বুয়েটে পড়বো, আমরা মেডিকেলে পড়বো, আমরা ঢাকা মেডিকেলে পড়বো, আমরা এই মেডিকেলে পড়বো, তাহলে আমাদেরকে এই সমস্যা হয় কি, আমরা আমাদের লক্ষ্যের কথাটা ভুলে যাই। যখন একটা ছবি দেখতে বসি বা কোনো কাজে লাগে যাই, তখন আমরা শুধু ওই মানে কি বলে যে আমরা বন্ধুর সাথে ঘুরতে গেছি, আমাদের ঘুরো, আমি ঘুরতে বাধা করতেছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মূল যে কাজটা আমাদেরকে ইন্টারমিডিয়েটের একটা নির্দিষ্ট সময় বাঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই মূল জিনিসটাকে মাথায় না রেখে আমরা বাকি সব কাজ করতেছি, কিন্তু এই পড়াশোনাটা করতেছি। তাহলে আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো? তো এই লক্ষ্যটা যাতে ঠিক থাকে, এই জন্য আমরা কি করব, সকালবেলা উঠে, মনে করি আমরা ঘুম থেকে উঠলাম না, উঠার পর আমরা এই কাজ, তোমরা যখন এই পূর্ণ রূপটা দেখবা তখন কিন্তু অনেকে বলবো হ্যাঁ ভাই এগুলো তো আমরা সব জানি। শুনুন, জানার কোনো অর্থ নাই, মানাটাই হলো মূল কথা। কথা বুঝে গেছে? আমরা অনেকে অনেক জানি, ইউটিউবে তো এগুলো ভিডিওর তো অভাব নেই, এই জন্য আমি সবচেয়ে বেশি মানে ইউটিউবকে অপছন্দ করি। মানে বেশি দেখি এখন আর একটাও ফলো করতে মনে হয়। তোমরা একটা দেখো, একটা কথা শুনো, কিন্তু সেটা মানো। কথা বুঝতে পারছো? তাহলে দেখবে তোমার কাজে লাগবে। তাহলে প্রথম যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে সেভার্সের ক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে অ্যাশতে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর সাইলেন্স, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে আমাদের কি বলতো, সাইলেন্স মানে কি, নীরবতা। অনেকেই তোমরা বুঝতে পারছো বিষয়টা, নীরবতা। সকালবেলা ওঠার পর তোমরা 5 মিনিট একেবারে নীরবতা। আর আমাদের মুসলমানের ক্ষেত্রে খুবই ইজি এটা, আমরা সবাই সকালবেলা ফজরের নামাজ পড়ি না, এই ফজরের নামাজটাই হলো সাইলেন্স। কথা বুঝে গেছে? একেবারে নীরবভাবে তুমি একটা বিষয়ে কনসেন্ট্রেশন করো। আমরা নীরবভাবে যারা নামাজ পড়ি, নীরবভাবে আমরা আল্লাহর প্রতি কনসেন্ট্রেশন করি। কথা বুঝে গেছে? এই দেখো আল্লাহ আমাদের কত ভালো একটা বুদ্ধি দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এটা মানি না। বুঝছে কথা? তাহলে দেখো এই যে ইনি কিন্তু কি খ্রিস্টান, বুঝে গেছে কথা? তাহলে ইনিও কিন্তু ইনি নামাজ পড়ে না, তবে নামাজের মতো যে উপকারী বিষয়টা সেটাই করতেছে। বুঝে গেছে কথা? এরা ইসলামকে ফলো করে কিন্তু অন্যভাবে। বুঝছো কথা? তাহলে দেখো সাইলেন্স, নীরবতা। আমাদের মুসলমানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য যারা আছো তাদের ক্ষেত্রে তোমরা সকালে উঠে 5 মিনিট একটু একটা জিনিস এমনি মানে বসে থাকা, জোরে জোরে নিঃশ্বাস নেবে, নিজের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো একখানে করবা। এটা একটা অনেক এখানকার টেকনিক বলছে যে তোমরা এইভাবে করবা, যে নিঃশ্বাস নিতে নিতে এইভাবে করবা, 1 1000, 2 1000, 3 1000, 4 1000, 5 1000। অনেক হয়তো চিন্তা করছে ভাই এটা তো একেবারে ইজি, আমি অনেক ট্রাই করে করে পারতেছি। তোমরা একটু ট্রাই করে দেখিও যে কিরকম আসে। আসতেই যাবে 1 1000, 2 1000, 3 1000, আসতে যাবে। কথা বুঝছো? এই যে যখন তোমরা সকালবেলা উঠে এটা চেষ্টা করবা, তখন দেখবা যে মস্তিষ্কটা একখানে আসতে চাচ্ছে, যে যদি সব জায়গায় মস্তিষ্ক থাকে তাহলে কিন্তু এটা আনতে পারবে না।
ঠিক আছে? তাহলে এইটা একটু করে মানে 5 মিনিটের মতো মোটামুটি আমি সময়টা বলতেছি করে। প্রথমে সাইলেন্স, এরপরে হচ্ছে তোমার অ্যাফার্মেশন। দেখো এরপরে আমরা যেটি এতে হচ্ছে অ্যাফার্মেশন। আমরা সাইলেন্সটা মোটামুটি সবাই জানি। অ্যাফার্মেশনস মানে কি? অ্যাফার্মেশনস মানে হচ্ছে ইতিবাচক চিন্তা করা। কথা কি বুঝতে পারছো? আমরা সবাই এটা জানি ভাই, সবাই তো বলে ইতিবাচক চিন্তা করো, ইতিবাচক চিন্তা করো। আমি বলতেছি শোনো, সত্যিকার কথা বলতেছি, আমি নিজেই একটা প্র্যাকটিক্যাল মানুষ, এটা করছি। যদি শুধু ইয়ে হইতাম তাহলে ভণ্ডামি জানতাম। আমি এর আগে আমার এই সাইলেন্স তো আমার এমনিতেই হইতো, নামাজ কালাম তো এমনিতেই হইতো, কিন্তু আমি এইটা করতাম খুব কম সকালবেলা উঠে। কিন্তু এটার এত বড় একটা ইফেক্ট কাজের মধ্যে থাকার জন্য, মানে ইতিবাচক চিন্তা করা। অনেকজন অনেক কথা বলছে। এখন কথা হচ্ছে ভাই, ইতিবাচক কথা এই সময় বাসায় বসে আমরা পাবো কই? ইউটিউবে হাজার হাজার কথা আছে, কিন্তু আমি বলবো ওই কথা অত কথা নিতে যাবা না। তখন দেখবে সব ভালো লাগবে, আবার কোনোটাই ভালো লাগবে না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাহলে অ্যাফার্মেশন ইতিবাচক কথা আমি নিজেই তোমার কি করছি দেখো, আমি একটু দেখাই। আমি এইভাবে বেশ কয়েকটা কথা আমার প্রিন্টার থেকে বের করে প্রিন্ট করে নিছি। এইগুলো আমি, তোমরা এখন তো বাসায় থাকতে পারবে না, তোমরা খাতায় লিখবে। কথা বোঝা গেছে? আমি নিজে সকালবেলা পড়ার জন্য এই লেখাগুলো প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়েছি। এখন আমি তোমাদের জন্য একটু বলে দিই যে 2-4টা কথা আমি বলি, যেই কথাগুলো খুবই আমাকে খুব ভালো ইনফ্লুয়েন্স করে। প্রথমে আমি বলবো যে কোরআনের কথা। কোরআন থেকে বেশ কয়েকটা আয়াত আছে, যে আয়াতগুলো আমাকে সারাদিন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে তোমাকে ইনফ্লুয়েন্স করে। 1 নম্বর আমি যদি বলি যে কোরআনে একটা আয়াত আছে সূরা রদ, সূরা নম্বর 13 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারা তা পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা করে। আমি কথাগুলো বলতেছি কয়েকটা, মানে এই যে ইতিবাচক চিন্তা তোমরা তো এখন খুঁজে পাবে না, তোমরা সিলেক্ট করতে পারবে না কোনটা নিব কোনটা নিব। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তো তোমরা এখান থেকে 2-4টা লিখে নিতে পারবে। তাহলে আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা রদ, সূরা নম্বর 13 আয়াত নম্বর 11, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারা তা পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা করে। তাহলে দেখো, আমরা ছোট থেকে শুনি অধ্যাবসায় অধ্যাবসায় অধ্যাবসায়, আসছে কথা থেকে। আল্লাহ কোরআনে বলতেছে চেষ্টা করো, চেষ্টা করার মালিক তুমি, কিন্তু ফল পাবা কিনা সেটা আল্লাহর ইচ্ছা। বুঝা যাচ্ছে কথা? কিন্তু তুমি তোমার 100% চেষ্টা দিয়ে করবা। তাহলে আমি বললাম সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 আল্লাহ বলেছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারা তা পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা করে। তাহলে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। দেখুন, কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য ফরজ। কোরআন বলছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়তেছি। কোরআন বলছে জাকাত দাও, আমরা জাকাত দিচ্ছি। কোরআন বলছে, এগুলো কিন্তু হুজুরের কথা না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মনে করি হুজুর বলছে যে নামাজ পড়ো, হুজুর বলছে জাকাত দাও, হুজুর বলছে হজ করো। এগুলা প্রত্যেকটাই আল্লাহ কোরআনে বলছে, এই জন্যই কোরআনের প্রত্যেকটা কথা আমাদের ফরজ। তাহলে কোরআন এতদিন তোমার মানুষ বলছে যে তুমি চেষ্টা করো, কিন্তু আমি আজকে বলছি কোরআন তোমাকে বলছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারা তা পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা করে। তাহলে কোরআন বলছে চেষ্টা করো, তাহলে তুমি ইমানদার হিসেবে, মুমিন হিসেবে তোমার চেষ্টা করাটা জরুরি। এই জন্য তোমাকে আজকে থেকে চেষ্টা করতে হবে। কোরআন বলছে, এতদিন কে বলছিল ওই জন্য আমরা জ্ঞান কানে নেই, কিন্তু এখন বলছে কোরআন বলছে, কিন্তু এই জন্য আমাদেরকে মানতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য ফরজ। ওকে, 2 নাম্বার। এখন ভাই চেষ্টা তো করবো, আমি কি মানে সফল হতে পারবো? আমরা সবসময় আমাদের একটা সমস্যা আছে, আমরা না কি বলে অন্যজনকে অনেক বড় করে দেখি। বুঝছো যে আমি তো অনেক ছোট মানুষ। অনেকে আমার গ্রামে অনেকে থাকে, গ্রামের থেকে মনে করে চিন্তা করে যে আহা শহরের গুলা তো অনেক বেশি ভালো, শহরের গুলা চিন্তা করে ওরা আবার অনেক ভালো অনেক। তো আমি বলি শোনো, তুমি যেই পজিশনেই থাকো না কেন, তুমি সবসময় দেখবা তোমার থেকে একজন ভালো থাকবে, এটা তোমার মাথা নিতে হবে। তুমি দেখো, আমি কিন্তু কথাটার মধ্যেই বলে দিছি, যখন তোমার থেকে একজন ভালো থাকবে তার মানে মানে সাইকেলের মধ্যে তুমি যদি পরিশ্রম করতে থাকো, ঘুরতে ঘুরতে একসময় তুমিও উপরে উঠবা, তখন কেউ নিচে থাকবে, আবার তুমি একসময় সে উপরে উঠে যাবে। কথা বুঝে যাবে? তাহলে এটা তোমার মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার সময় একজন সেরা থাকবেই, থাকতেই পারে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি পরিশ্রম করে উনার জায়গায় ক্রস করার চেষ্টা করব। এখন কোরআন এখানে খুব সুন্দর একটা কথা বলা আছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 249। অনেকে চিন্তা করতেছে যে আমি এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 1 লাখ পরীক্ষার্থী, তার মধ্যে 3,500-এর মধ্যে আসতে পারবো কিনা, আমি তো গ্রামে থাকি, আমি তো কি বলে পড়াশোনা একটু ছোটতে কম করছিলাম, রেজাল্ট একটু খারাপ, তো করতে পারবো কিনা। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 249, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বৃহত্তম দলের উপর জয়লাভ করিয়াছে, বস্তুত আল্লাহ অটল সংকল্পকারীদের সহায়তা করিয়া থাকেন। তার মানে তুমি যদি
দৃঢ় সংকল্পকারী হও যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চান্স পাবই, আমি সেই 35-এর মধ্যে ঢুকবই। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বৃহত্তম দলের রূপে জয়লাভ করিয়াছে। অনেক বড় বড় ভালো স্টুডেন্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ যদি চায়, তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাহলে দেখা যাবে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বৃহত্তম দলের উপর জয়লাভ করেছে। বস্তুত আল্লাহ অটল সংকল্পকারীদের সহায়তা করিয়া থাকেন। আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি। তাহলে তুমি মাথায় রাখবা অটল সংকল্পকারী, আমরা অনেক শুনছি অটল সংকল্প করবা, দৃঢ় প্রত্যয়, প্রতিজ্ঞা। দেখো কোরআন কিন্তু, আমি মানুষের কথা বলতেছি না, মানুষের কথা তুমি শুনতেও পারো না শুনতে পারো, কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কথাগুলো বলছে তোমাকে অবশ্যই মানতে হবে। তাহলে আল্লাহ বলছে অটল সংকল্পকারীদের আল্লাহ অবশ্যই মানে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এটা তোমরা মাথায় রাখবা। এখন আমাদের আরেকটা বিষয় আছে, যখন আমরা দেখা যায় কাজ করতে করতে হেরে গেলাম, আমাদের কেউ পছন্দ করল, মানে কাজটাতে সফল হতে পারলাম না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আবার সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153 যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছে। তার মানে যখনই তুমি কোনো কাজে মানে সফল হইলে না, বিফল হয়ে গেলাম, তখন তুমি কাজ করবে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153। তাহলে তখন কি কাজ করবো? আমি নিজেও পার্সোনালি যে কাজটা করি, আমি যখন খুবই ডিপ্রেশনের মধ্যে থাকি বা কোনো কাজ হইল না, তখন আমি কি করি? 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ একটু কাজটাকে মানে তুমি একটু সহজ করে দাও, আমি পারলাম না কাজটা একটু করার, মানে তুমি একটু কিছু বুদ্ধি বাতাই দাও। দেখবা যে এত বড় একটা সাহস পাওয়া যায় বুকের মধ্যে। তুমি যখন সারা বিশ্বের প্রতিপালকের কাছে নিজের মাথাকে মানে নোয়াই দিবা, দেখবা যে এত বেশি তুমি সাহস পাচ্ছ। তুমি একটু মানে দেখো জিনিসগুলো অনেকের কাছে হয়তো বা মানে কিরকম লাগতে পারে, তবে এগুলো বাস্তব, ঠিক আছে? আমি কিন্তু কোনো জেনারেল, আমি কিন্তু এই বইটা থেকে কথা বলতেছি না, আমি কিন্তু কুরআন থেকে কথা বলতেছি। এই বইটার প্রক্রিয়া মানে মেইন জিনিস নিয়ে আমি কুরআন থেকে তোমাদের কিভাবে কাজে লাগাবো সেটা বলতেছি, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছে। এখন অনেকে কিন্তু কাজ করতে চায় না। শুনো, কাজ করা কিন্তু জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলে নাই যে তোমরা মসজিদে সারাদিন বসে থাকো, ঠিক আছে, খালি হুজুর হও, এমনটাও কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলছে যে যেমন সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 10 অনন্তর যখন নামাজ শেষ হয় তোমরা জমিনের উপর ছড়িয়ে পড়ো, আল্লাহর প্রদত্ত জীবিকা অন্বেষণ করো, উহাতেও আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। দেখছো কত সুন্দর কথা, যে নামাজ শেষ হওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর প্রদত্ত জীবিকা অন্বেষণ করো। পড়াশোনাটা একটা জীবিকা না? পড়াশোনাটা একটা কাজ না? কারণ তুমি ডাক্তার হওয়ার জন্য পড়তেছো, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়তেছো। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখো তোমার অনেক দেখবা গ্রামের ফ্রেন্ড বা অনেক বন্ধু আছে যারা দোকানে কাজ করা শুরু করে দিচ্ছে, কিন্তু তোমাকে আল্লাহ একটা কি বলে যে মানে এত বড় সুযোগ দিচ্ছে, তোমাকে পড়াশোনার একটা সুযোগ দিচ্ছে, তাহলে অবশ্যই এটার জন্য তোমাকে ওই যে আল্লাহ বলতেছে উহাতেও আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। তাহলে তুমি কাজ করবা, সেই কাজের মধ্যেও আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করবা। এই জন্য দেখবা যে অনেকেই বলে যে আমি এটা নিয়ে পরবর্তীতে আরেকবার কথা বলবো যে কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, মানে জিকিরের যে বিষয়টা, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া দরকার। তাহলে কাজের মধ্যে অনেক বেশি তুমি এনার্জি থাকবে, শয়তান তোমাকে ধরতে পারবে না, কাজটা ভুলাই দিতে পারবে না, ঠিক আছে? তাহলে তোমরা এই আয়াতটা নিতে পারো। তারপর একটা আয়াত আমি মানে খুবই গুরুত্বের সাথে তোমাদেরকে মানে অবশ্যই এই আয়াতটা তোমরা অবশ্যই পড়বা। আমি নিজেও খুবই এই আয়াতটা, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 21। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমার খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা, যে হে ঈমানদারগণ, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া চলিও না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া চলে, শয়তান তো তাহাকে সর্বদা নির্লজ্জ এবং অসঙ্গত কাজ করার আদেশ প্রদান করবে। কথা কি বুঝতে পারছো? তার মানে তোমরা দেখবা, অনেকে বলে যে ভাই আমি শয়তানের পদাঙ্ক মানে শয়তান আমাকে বলতেছে কাজটা করতে, আমি কিভাবে বুঝবো? তোমার একটা কিন্তু বিবেক আছে, ঠিক আছে? তুমি এখন দেখবা বিবেক দি যে এই কাজ আল্লাহ যে কন্ডিশন দুইটা দিছে, শয়তান তো তাহাকে সর্বদা নির্লজ্জ এবং অসঙ্গত কাজ করার আদেশ প্রদান করবে। কাজটা কি নির্লজ্জ করার কোনো কাজ বা অসঙ্গত কোনো কাজ কিনা? যদি এই দুইটার মধ্যে পড়ে তুমি বাদ দিবে, যেটা নিশ্চয়ই শয়তান থেকে আমার কাজটা আসতেছে, এই কাজটা তাহলে আমার করা যাবে না। কথা বুঝতে পারছো? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 21 হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া চলো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া চলে, শয়তান তো তাহাকে সর্বদা নির্লজ্জ এবং অসঙ্গত কাজ করার আদেশ প্রদান করবে। আশা করি কুরআন থেকে এই কয়েকটা আয়াত যদি আমার খুবই ইনফ্লুয়েন্স করে, তোমরা যদি একটু প্রতিদিন সকালবেলা দেখবা যে একটা স্পিরিট পাবা কাজের মধ্যে। হ্যাঁ, আল্লাহ বলছে পরিশ্রম করতে, আল্লাহ বলছে লেগে থাকতে, আল্লাহ বলছে ধৈর্য ধারণ করতে, আল্লাহ বলছে সাহায্য চাইতে, আল্লাহ বলছে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ বলছে কাজ করো, জুমা নামাজ শেষ হওয়ার পর তোমরা ছড়িয়ে পড়ো, ঠিক আছে? তাহলে এগুলো ছিল কুরআনের আল্লাহর আদেশ। এখন অনেকে আবার ব্যক্তির কথা, নবীজির কয়েকটা হাদিস আমি একটু বলি।
একটা হাদিস আছে, সেটা হচ্ছে হাদিস নাম্বার 6000 সহিহ বুখারী 6945 নাম্বার হাদিস, হ্যাঁ 6945 নাম্বার হাদিস। এখানে একটা ওই যে যেমন আল্লাহ বলছে ধৈর্য ধরুন, সেরকমই একটা হাদিস আছে, খুবই ভালো লাগে আমার হাদিসটা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কাজে প্রলুব্ধ হয়ে থাকো যা তোমাকে উপকৃত করবে, অক্ষমের মতো বসে থেকো না। যখনই কোনো অঘটন ঘটে যায় বলো কদারুল্লাহ। কদারুল্লাহ মানে কি? আল্লাহ নির্ধারিত তাকদীর, আল্লাহ যা চেয়েছে তাই করেছে। যদি বলো না যে যদি এটা করতাম তাহলে কাজটা এটা হতো না, যদি ওইটা করতাম তাহলে এটা হতো না, ওই যদি কইলাম না। যদি বলো না, যদি শয়তানের কাজের দরজা খুলে দেয়। তাহলে আমি আরেকবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কাজে প্রলুব্ধ হয়ে থাকো যা তোমাকে উপকৃত করবে, অক্ষমের মতো বসে থেকো না। যখনই কোনো অঘটন ঘটে যায় বলো কদারুল্লাহ, আল্লাহ নির্ধারিত তাকদীর, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন। যদি বলো, যদি শয়তানের কাজের দরজা খুলে দেয়। আশা করি যে আমি বিষয়টা বুঝাইতে পারছি। এটা ছিল নবীজির। নবীজির আরেকটা হাদিস আছে যে কি বলে, আল্লাহ দুর্বল বিশ্বাসীর চেয়ে সবল বিশ্বাসীদের বেশি পছন্দ করে। তার মানে কথাগুলো ঘুরে ফিরে আমরা মানুষের কাছে যেগুলো শুনি, কুরআন হাদিসে কিন্তু ওগুলাই আছে। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে এই বিষয়গুলো আমরা অবশ্যই গুরুত্বের সাথে নিব, এই কথাগুলো আমরা মাথায় রাখবো। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কেউ যদি মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হতে চায়, মানুষের কিছু কথা আমরা একটু বলি, তাহলে মানুষের কথার মধ্যে যেমন আছে যে এপিজে আব্দুল কালাম স্যারের কয়েকটা কথা আমার খুব ভালো লাগে, যে তোমরা এটা সবাই জানো যে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, এটা জেনারেল সবাই জানো। কিন্তু তোমার আরো কয়েকটা কথা আছে, যে তোমরা সকালে উঠে সবসময় এটা এই 5টা লাইন বলবো, যে আমি সেরা, আমি করতে পারি, আল্লাহ সবসময় আমার সাথে আছেন, আমি জয়ী, আজ দিনটা আমার। এই 5টা লাইন সবসময় বলবা। তারপরে ওনার একটা কথা খুবই ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে উনি বলছে যে যেই লোকগুলো তোমাকে বলে তুমি পারো না, তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা এটা ভেবে ভয় পায় যে তুমি পারবে। কথা বুঝো নেই? মানে অনেকে তোমাকে বলবে যে ধুর কিসের মেডিকেলে চান্স পাই, কিসের এইটা সম্ভব, ওই কত ভালো ভালো স্টুডেন্ট থাকতে। এই শুনো আমি তোমাকে বলি, ওরাই হচ্ছে সেই লোক যারা এটা ভেবে ভয় পায় যে তুমি যদি চান্স পাও তাহলে ওদের মান সম্মান শেষ, ওরা চান্স পায় না। কথা বুঝতে পারছো? তার মানে দেখবা যে মানুষগুলো তোমাকে সবসময় নেগেটিভের দিকে নিয়ে যায়, তারা হচ্ছে সেই লোক যারা এটা ভেবে ভয় পায় যে তুমি একসময় ওদেরকে ক্রস করে অনেক উপরে চলে যাবে। এই জন্য এই কথাটা নিতে পারো, খুবই ভালো, আমার ভালো লাগে কথাটা। তারপরে একটা কথা আছে, সেটা হচ্ছে যে খুবই, এই কথাটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে উইলিয়ামসন, একজন ইংলিশ রাইটার, উনি কথাটা বলছিল যে তোমার এরকম কথাটা, যে আমাদের গভীর ভীতি এটা নয় যে আমরা অযোগ্য, আমাদের গভীর ভীতি এটা যে আমরা অপরিমেয় শক্তিশালী। কথাটা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি একটু বলি। আমাদের গভীর ভীতি এটা নয় আমরা অযোগ্য, মানে তুমি বলতে পারো ভাই আমি পারি না, আমার দিয়ে হবে না, এটা বলতে আমাদের কিছু যায় আসে, এটা আমাদের ভয় না যে আমি এইভাবে বলবো যে আমার দিয়ে হবে না, আমার কোনো কাজ কাম নাই, আমি অকাজ, মানে কি বলে কি জানি কথাগুলো বলে আর কি, যে মানে কোনো কাজের লোক না আমি, এরকম আর কি কথাটা। হ্যাঁ, কিন্তু আমাদের গভীর ভীতি এটা যে আমরা এইটা ভয় করি যে আমি অনেক কিছু পারি, আমি অপরিমেয় শক্তিশালী। এই কথাটা আমার খুবই ভালো লাগছে। তাহলে এই কথাটা তোমরা নিতে পারো, উইলিয়াম সন্স নামে ডক্টর নাম। তো উনি বলছিল যে আমাদের গভীর ভীতি এটা নয় যে আমরা অযোগ্য, আমাদের গভীর ভীতি এটা যে আমরা অপরিমেয় শক্তিশালী। ঠিক আছে? আর আমি পার্সোনালি আরেকটা লাইন নিজে থেকেই বলি, সেটা হচ্ছে যে এই কথাটা তোমরা বলতে পারো যে আমি দিনে মাত্র, আমি 5 থেকে 6 ঘন্টা বলি, তোমরা 6 থেকে 7 ঘন্টা বলবা, যে আমি দিনে মাত্র 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে অনেক প্রশান্তি অনুভব করি, এবং আমি আমার লক্ষ্য পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ। এই কথাটা বলবা। যারা মেডিকেল চান্স পাইতে চায় তারা বলবা যে আমি মাত্র দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে অনেক প্রশান্তি অনুভব করছি, এবং ইনশাআল্লাহ আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ। এইভাবে করবা, এইভাবে এই লাইনটা বলবা। মানে এটা হচ্ছে ইতিবাচক চিন্তা। যখন তোমার মস্তিষ্ক শুনতে পাবে যে ঢাকা মেডিকেল আমি চান্স পেতে চাই, যাইতে চাই, তখন দেখবা যে অটোমেটিক্যালি তোমার একটা এত বেশি মানে ভিতরে ঢুকে যাবে যে তোমাকে মানে মনে হবে যে ওইটা ছাড়া তোমার আর কিছুই নেই দুনিয়ায়। মানে ধীরে ধীরে, এটা একদিনে অবশ্যই হবে না, প্রতিদিন একটু করে চিন্তা করো। তাহলে তোমরা এই ইতিবাচক চিন্তাগুলো করতে পারো। এরপরে আমরা আসবো ভিতে ভিজুয়ালাইজেশন। আচ্ছা, ভিজুয়ালাইজেশন না তো ঠিকই আছে, ভিজুয়ালাইজেশন, হ্যাঁ ঠিক আছে, ভিজুয়ালাইজেশন। তাহলে আমি এরপরে যে লাইনটা বলতেছি সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন মানে কি? কল্পনা শক্তি। অনেকে হয়তো এই কথাটা বলছিল, আইনস্টাইন বলছিল যে মানে কল্পনা শক্তি হলো মূল জ্ঞান,
আমরা মনে রাখি সেটা কোনো জ্ঞান না। তাহলে ভিজুয়ালাইজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজেশন বলতে অনেকে কিন্তু কথা বুঝতে পারতেছে না। মনে করো তুমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তাহলে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে যে প্রতিদিন চিন্তা করবা যে, মনে করো যে যেমন আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিই, আমি ওইটা দেখার পর আমি কয়েকটা চিত্র নিছি। যেমন আমি যদি একটু দেখাই, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহান্নামের চিত্র, আর মনে করো যে যদি চিন্তা করি যে এটা হচ্ছে জান্নাতের চিত্র। কথা বলছো আমার ক্ষেত্রে আলাদা, আমি ভার্সিটিতে পড়ি, এই জন্য আমি আলাদাভাবে চিন্তা করতেছি। তোমাদেরকে এগুলো করা যাবে, আমার আরো কিছু আছে চিত্র, ওগুলো আমি এগুলো পার্সোনাল বিষয়গুলো একেবারেই দেখানো যাবে না, ওই জন্য আমি নিচ্ছি না। কিন্তু এই যে যেগুলো একটু দেখানো যায়, এটা হচ্ছে জাহান্নামের চিত্র, আরেকটা আছে আমার জান্নাতের চিত্র, আর আরেকটা আছে আমার খুব ভালো ডাক্তার হতে হবে। ঠিক আছে, তো আমি এই তিনটা তোমাদেরকে দেখালাম, এই তিনটা তাহলে ফ্ল্যাশ করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই আমি সকালবেলা এরকম আমার বেশ কয়েকটা চিত্র আছে, আমি এরকম কি করছি, চিত্র ওই যে প্রিন্ট থেকে ছবি নিছি, নেওয়ার পর সকালবেলা আমি চিন্তা করি, আমার মস্তিষ্কের মধ্যে এই ছবিগুলো আনি যে আল্লাহ যাতে আমাকে জাহান্নাম থেকে মুক্তি করেন। আমি দেখছি যে এটা খুব ভালো একটা ইফেক্ট করে। তখন তুমি যখন খারাপ কাজে যাইতে চাবা না, তখন তোমার মনে পড়বে জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, তারপরে আমাকে জান্নাতে যাইতে হবে। তারপরে মানে মনে করে যে আমি পড়াশোনা করতে যাচ্ছি না, তখন আমার মাথায় ওই চিত্রটা চলে আসে, আমাকে ঢাকা মেডিকেলে আমি তো মেডিকেলে চান্স পাইছি, আমার কথা হচ্ছে যে আমাকে ভালো ডাক্তার হতে হবে। কথা বোঝা গেছে? তাহলে এই যে তোমরা ভিজুয়ালাইজেশনটা করবা, বুঝা গেছে কথা? মানুষ আমি খুব শর্টকাটে বলি একটু, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে না। ভিজুয়ালাইজেশনটা, ঠিক আছে? এরপর হচ্ছে এক্সারসাইজ, এটা খুবই জরুরি। দেখো সকালে সবাই বলে যে একটু এক্সারসাইজ করবা, ব্যায়াম করবা, এক্সারসাইজ, হ্যাঁ, ঠিক আছে? এক্সারসাইজটা আমাদেরকে একটু করতে হবে। এক্সারসাইজ মানে মনে করো একটু তুমি আমরা ছোটতে ব্যায়াম করছি এইভাবে একটু কুদে ব্যায়াম করবা, তারপর দড়ি লাফ যেভাবে দেয় এইভাবে একটু মানে এক কথায়, তারপরে তুমি একটু এইভাবে মানে এক জায়গা থাকে দৌড়াইতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এক কথায় এক জায়গায় থেকে তুমি তোমার হার্টবিট যেটা আছে এটাকে একটু বাড়াবা। মনে করো 3-4 মিনিট 5 মিনিট 10 মিনিট একটু হার্টবিটটা বাড়াবা। কারণ তোমরা সবাই জানো আমাদের মস্তিষ্কের হচ্ছে আমাদের শরীরে যে অক্সিজেন লেভেল তার 20% ক্ষয় হয় আমাদের মস্তিষ্কের মধ্যে। তোমার মস্তিষ্কের মধ্যে যত বেশি অক্সিজেন যাবে তুমি তত বেশি প্রশান্তি অনুভব করবে, তত বেশি কাজের প্রতি তোমার অ্যাট্রাকশনটা থাকবে। তাহলে হচ্ছে যে তোমাকে কি করতে হবে, হার্টবিট তো জেনারেল আছে, সকালবেলা একটু হার্টবিটটা বাড়াইতে হবে। কারণ সকালবেলা যে বাতাস এটা খুবই বেশি মানে পিওর থাকে, এই জন্য হার্টবিট বাড়ার পর কি করবা, জোরে জোরে নিঃশ্বাস নিবা, এভাবে নিঃশ্বাস নিবা, বা এক নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে আরেক নাক দিয়ে ছাড়বা। এইভাবে কি করবে, হার্টবিট বাড়ে গেল, মানে ধমনীর মধ্য দিয়ে রক্ত সঞ্চালন বাড়ে গেল। তাহলে তখন জোরে জোরে নিঃশ্বাস নিবা, তাহলে দেখা যাবে যে নিঃশ্বাস দিয়ে একটু মানে 3 সেকেন্ড নিঃশ্বাস নিবা, তারপর 2 সেকেন্ড 3 সেকেন্ড থামার পর আবার 4 সেকেন্ড ছাড়ি দিবা। এইভাবে কয়েকবার নিঃশ্বাস নিবা, তাহলে দেখা যাবে তোমার দেখবা যে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে যে মাথার মধ্যে কিছু একটা হচ্ছে, দেখবা নিজেই বুঝতে পারবা, একটু ফিল করবা যে মাথার মধ্যে কিছু একটা যাচ্ছে, মনে হচ্ছে দৌড়াচ্ছে, কারণ ওই যে হার্টবিট বাড়ি গেছে। এইভাবে তোমরা একটু এক্সারসাইজটা করবা। এরপর হচ্ছে রিডিং, READING, রিডিং। রিডিংটা কি? রিডিংটা হচ্ছে যে সকালবেলা উঠে তোমরা অবশ্যই এই হ্যাবিটটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে এই হ্যাবিটটা প্রায় 2.5 বছর থেকে ফলো করি। এই হ্যাবিটটা তোমরা সকালবেলা উঠে রিডিং করবা। রিডিং বলতে একটা ভালো বই, তোমাদের ধর্মীয় বই, অন্যান্য যারা ধর্ম আছে তারা ওই ধর্মের বই পড়বা, যারা মুসলমান আছে তারা কোরআন পড়বা। আমাদের এই স্টুডেন্টরা সবাই এটা জানে, আমি এদেরকে আগে বলছি, কিন্তু যারা নতুন তারা একটু শুনে না যে 25টা আয়াত কোরআনের বাংলা, আরবি যারা পারো তারা পড়বা, যারা পারো না তারা পড়বা না। কারণ দেখবা যে মানে পড়বা না কথাটা বললে আমার হয়তো পাপই হবে, ভুলই হবে। তো মানে যাতে করে তুমি বাংলাটা অবশ্যই করবা, আরবিটা তোমার নিজস্ব বিষয়, তবে বাংলাটা তোমার করতে হবে। তুমি 24টাও পড়বা না, 26টাও পড়বা না, 25টা মানে তুমি 25টাই পড়বা। কথা বুঝে গেছে? এটা হচ্ছে তোমার শয়তানের সাথে একটা অ্যাটাক, মানে মারামারির একটা কাজ। দেখবা তুমি এই 25টা করতে যাই তোমার কত বাধা, এই কাজ আছে সেই কাজ আছে, এইটা করতে হবে সেটা করতে হবে। অথচ তুমি 1 ঘন্টা একটা মানে একটু সেক্সি মুভি দেখিও তো, তোমার কোনো কাজ আছে নাকি? মানে একটু আমি বেশি বলি ফেলালাম যদিও, তোমার কোনো কাজ আছে নাকি, মনে পড়ে নাকি? কথা বুঝো নাই? তাহলে এইটাই হচ্ছে বিষয়, শয়তান আমাদের খারাপ কাজ করতে কোনো বাধা দেয় না, কিন্তু ভালো কাজ একটু করবা। 25টা করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। দেখবা যে মানে মনে হচ্ছে যে আমার জান বাইরে হয়ে যাচ্ছে। এইখানে হলো বিষয়, এই রিডিং করবা, 25টা কোরআনের পড়বা, ঠিক আছে? আর এরপর হচ্ছে স্ক্রাইবিংটা কি? লেখালেখি করা। আমাদের স্টুডেন্টরা সবাই জানে যে ডায়েরি আমি সবসময় বলি, আমি কিন্তু বলি দিই, নোট। আমি প্রত্যেকের ডায়েরি করোনা ক্রাইসিসের পর দেখবো কে বাসায় কি করলো। কথা বোঝা গেছে? আমার কিন্তু সৌরভ বলছে যে ভাই আমি ডায়েরিটা দেখার যথেষ্ট চেষ্টা করতেছি, অন্যান্যদের আমি দেখবো। কথা বোঝা গেছে? এখন বিষয় হচ্ছে যে স্ক্রাইবিং, তোমরা ডায়েরিতে ওই ডায়েরি
ওই মহিলা মানুষের মতো ডায়েরি লিখবে না যে আজকে তো দিনটা আমার খুব খারাপ গেল, আমার ওই বন্ধুটা আমার উপর খুব রাগ করছে, এগুলো ডায়েরি লেখা না, ঠিক আছে? মানে আমি তো ওই যে আমাদের যে ডায়েরির মূল বিষয়টা আছে, আমি ডায়েরি নিয়ে আরেকদিন দরকার একটু কথা বলবো, সেটা হচ্ছে আজকে একটু শর্টকাটে বলি। ওই যে ডায়েরির যেটা তুমি রাতে লিখবা যে আমি সকালবেলা 6টা থেকে 8টা এই কাজটা করবো, এইটা না, এইটা তো তুমি করবাই, ঠিক আছে? এইটা তো তুমি একটা রাতেই করে ঘুমাইতে হবে, মানে দিনের হিসাব নিয়েই তোমাকে তোমার রাতে ঘুমাইতে হবে যে আমি সারাদিন কি কি করলাম, এটা তো আলাদা। কিন্তু তুমি লিখবা, এইভাবে লিখবা যে তোমার যে আজকে আমি সারাদিনে ইনশাল্লাহ, মানে একটু 3-4 মিনিট একটু নিজে থেকে লিখবা, যা লিখতে পারো ওই ডায়েরির নিচের দিকে একটু লিখবা যে আমি ইনশাল্লাহ আজকে সারাদিন খুবই ভালোভাবে চলার চেষ্টা করব, আমি অনেক কিছু আজকে একটু আমার প্রোগ্রেস হলো, আজকে আমি সেভার্সের 3য় দিনে আসি বা 4র্থ দিনে আসি, এরকম কয়েকটা কথা লিখবা যাতে করে তোমার হাতটা একটু চালু হয়, ঠিক আছে? বা তোমার যদি কোনো চিন্তা আসে যে আজকে আমার এই কাজটা করতে হবে, তখন এটা লিখে ফেলাবো। বড় বড় লোকরা বারবার বলে যে শুধুমাত্র ওই চিন্তা করে কল্পনা শক্তির মধ্যে, মানে তোমার হচ্ছে যে মনের মধ্যে চিন্তা রাখি লাভ নেই, কারণ সেই চিন্তা হারিয়ে যেতে পারে, সেই চিন্তা তুমি লিখে রাখো। তোমার যদি সকালে উঠে কোনো চিন্তা আসে যে সারাদিন এই কাজটা করতে হবে, এই পড়াটা করতে হবে, তাহলে তুমি কাজ করবে সেটা হচ্ছে যে লিখে রাখবে একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সেভার্স, SAS সাইলেন্স থাকবে প্রথমে। এখন এগুলো কতক্ষণ করে করবো? আমি বলছিলাম 1 আওয়ার, মানে 16 মিনিট, কথা বোঝা গেছে? এখন যদি 60 মিনিট যদি হয়, এখন তুমি যদি এই 60 মিনিটে 10 মিনিট করে করো, অনেকে কিন্তু হাইপার টেনশন হয়ে যাবে, 10 মিনিট করে করা কারো পক্ষে সম্ভব না। যারা খুবই, তোমরা ব্যস্ত হয়তো খুব থাকতে পারো, মানে এখানে একটা কথা আছে, যারা খুবই ব্যস্ত, বিশেষ করে যারা অফিস আদালতে পারে, তারা 6 মিনিটে কাজটা করতে পারে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, কিন্তু 6 মিনিট করলে তোমাদের মতো মানুষ 6 মিনিট করলে কিছুই হবে না, কথা বুঝছো? এই জন্য তোমরা চেষ্টা করবা, নামাজটা তো করবাই, এই এফার্মেশনটা 5 মিনিট ধরে করবা, এটা মনে করো যে 3 মিনিট 4 মিনিট থেকে করবা, এক্সারসাইজটা 5 মিনিট 7 মিনিট করবা, রিডিংটা 10 মিনিট লাগবে, স্ক্রাইবিংটা 3-4 মিনিট করবা, মানে মোটামুটি 30 মিনিট 35 মিনিট হলে হয়ে যাবে। দেখবা যে দেখো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমার এইটা হালকা করতাম, খুব একটা ভালো করতাম না, এটা করতাম খুব একটা, এটা করতাম, এক্সারসাইজ করতাম না, রিডিং আর স্ক্রাইবিং, এই 4টা আলহামদুলিল্লাহ আমার ইন্টারমিডিয়েটের প্রথম দিক থেকে ছিল মোটামুটি, আমার বড় ভাই বলছিল, কিন্তু এইভাবে আমি ফলো করতাম না, ঠিক আছে? আমি দেখছি এই কাজটা খুবই ভালো, মানে কাজের প্রতি খুব একটা ভালো ইয়া থাকে। তাহলে এটা হচ্ছে যে তোমার কিভাবে, তাহলে আমরা প্রথমটা জানলাম যে কিভাবে রমজানের রুটিন সাজাবো, 2 নাম্বার হচ্ছে আমাদের পড়ার স্পিডটা আমরা কিভাবে ধরে রাখবো, এটা নিয়ে আমরা কথা বললাম। 3 নাম্বারে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ক্লাস নোট, এরপরে আপনি কোন ক্লাসটা নেবেন, এটা তোমরা অবশ্যই কিন্তু তোমরা একটু কাজ করবা, ক্লাসগুলোতে কমেন্ট করবা যে ভাই এটা সমস্যা একটু মনে হয়েছে, আমি কালকে এটা বলে দিই নেই, এটা একটা সমস্যা মনে হয়েছে, এইটা একটু বুঝতেছি না, এটা একটু এইরকম, তাই এটা এরকম করলে ভালো হয়। তারপর মানে তোমরা ওই কাজটা করবে, সেটা হচ্ছে যে কমেন্টে একটু লিখবা যে কিরকম কি হইলো, আমি তো বুঝতেছি না। আর তোমরা তো জানো আমি অনলাইনে মানে ঘোর বিরোধী একটা মানুষ, এখন আমি নিজেই অনলাইনে চলে আসছি, আর আমি এই কাজগুলো একেবারেই জানি না, যার কারণে আমার খুবই কষ্ট হচ্ছে কিভাবে কি করতে হয় না করতে হয়, যার কারণে খুব কষ্ট হচ্ছে, এই জন্য ভুল হচ্ছে কিনা, কথা কোনো সমস্যা হচ্ছে না, মানে লাইটিং মানে ইয়াটা দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে, এগুলো একটু বলবা, হ্যাঁ, যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি বুঝতে পারতেছি না, কমেন্টে লিখবা। তাহলে এটা হচ্ছে যে ক্লাস এরপরে কোনটা হবে, এটা তোমরা কমেন্টে, আমি কমেন্টে যার মানে যেই ক্লাসের প্রতি মানে ভোট বেশি দেখবো সেই ক্লাস এরপরে নেব, ঠিক আছে? আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলবো, আমি স্পেসিফিকভাবে ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো। এরপরে 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনলাইন ক্লাসগুলো ভালো লাগতেছে না কেন, ঠিক আছে? আমার ক্লাসটা তো আছেই, তার সাথে সাথে অন্যান্য, বিশেষ করে এই যে আমাদের ক্যাম্প পাবলিকে কি বলে, আমিও তো ক্যাম্প পাবলিকে ছিলাম, রংপুর ক্যাম্প পাবলিক, তো এটা তো আমি জানি যে কিরকম আমাদের স্যাররা ক্লাস নেই, দুর্নাম করবো না, সমস্যা নেই, স্যাররা ক্লাসে কিরকম ক্লাস নেই সেটা পরে হিসাব, কিন্তু চেম্বারে খুব ভালো ক্লাস নেই, কথা বলতে গেছে। কালকে আমি অনেকে এইটা কথা বলছিলাম, তো অনেকে হাসতেছিল, ঠিক আছে? চেম্বার বুঝতে পারছেন, সে প্রাইভেট সেন্টারে। এখন কথা হচ্ছে যে বলতেছে যে একটা নাকি হুঁশিয়ারি দিছে, কি হুঁশিয়ারি, হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিছে, সেই লিঙ্কে ক্লাস যদি প্রত্যেকে না করে তাহলে কি বলতেছিল যে জরিমানা বা মানে কি পরীক্ষার ব্যবস্থা, এরকম একটা ভয় দেখাইছে আর কি, হ্যাঁ। তো হচ্ছে ভাই ওই অনলাইন ক্লাসগুলোতে একেবারে ভালো লাগতেছে না, কি করব, বা অন্যান্য কিছু ক্লাস দেখতে চাচ্ছি কিন্তু মজা পাচ্ছি না, এরকম কয়েকটা প্রশ্ন আসতেছে আমার কাছে। শুনো, অনলাইন ক্লাস ভালো না লাগার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো না লাগার কারণ আমরাই। কেন আমরা? শুনো, আমরা যখন ক্লাসে করি, আমরা কয়েক ঘন্টা ক্লাস করি বলো তো? কমপক্ষে 1-1.5 ঘন্টা করে ক্লাস করি না? কিন্তু মানে সবচেয়ে খারাপ যে বিষয়টা, আমাদের দেখবা যে অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, আমার কেন জানি পার্সোনালি, তোমাদের ব্যক্তিগত চিন্তা থাকতে পারে, তবে আমার পার্সোনালি খুবই খারাপ লাগে, অনেক ক্লাস আমি দেখতেছি যে তোমার মনে করো যে এইরকম 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এইরকম মনে করো ছোট ছোট করে দিছে,
আমরা যেমন কালকে আলোচনা করছিলাম যে কোষ ঝিল্লি কোষ প্রাচীর প্রায় একসাথে আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করছিলাম। তো দেখতেছি একখানে আছে এইটা আর এখানে ওইটা, মনে করে এরকম বিষয়টা আর কি দেখলাম। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সেম, পিচ্ছি 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 করে কেন আমাকে ছোট ভাই কেবল ফার্স্ট ইয়ারে পড়ে, তো মানে উঠবে আর এসএসসি দিচ্ছে, আর বলছে ভাই আপনি 1 ঘন্টার ভিডিও দিচ্ছেন, কেউ তো দেখতেই চাইবে না 1 ঘন্টার ভিডিও। তো আমি এর কথা রিপ্লাইতে এইভাবে দিচ্ছি যে আমরাই আমাদের এনার্জিটাকে নষ্ট করে ফেলেছি এই 5 মিনিট দেখে একটু রেস্ট। মানে আমরা যে ফানি ভিডিও দেখি, মানে টিকটক দেখি 5 মিনিট 2 মিনিট, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের 5 মিনিট 2 মিনিটের বেশি ভিডিও ভালোই লাগে, এইখানেই আমরা আমাদের মজাটাকে নষ্ট করে ফেলেছি। বুঝছো কথা? আমরা তো টিকটক ভিডিও করতেছি না রে বাবা যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 15 মিনিটের ক্লাস করে শেষ করে দিই। আমাদের ক্লাসগুলো ঠিক যেরকম ক্লাসে আমরা করতাম, তোমরা একটা নির্দিষ্ট সময়ে পড়বা যে আমাদের ক্লাস কয়টা টাইমে ছিল, 3টা বা 4টায়, তা ভিডিওটা ডাউনলোড করে রাখবা, কিন্তু 3টা বা 4টায় ওই ক্লাসটা ঠিক ওইভাবেই করবা। ওই মনে করো রাত 4টার দিকে উঠছি তখন হ্যাঁ ক্লাস করো সমস্যা নেই, কিন্তু মানে একটা নির্দিষ্ট হয়েছে যেমন 3টার দিকে প্রাইভেট যেতাম, তাহলে মাথার মধ্যে একটা থাকবে যে 3টায় আমার প্রাইভেট আছে, ঠিক ওইভাবে পড়বা। হ্যাঁ এইখানে এখন আমার তো করার কিছু নেই, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো বলতে পারবো না। মানে যারা তোমরা স্যাররা কিরকম ক্লাস নেই হোয়াটসঅ্যাপে যদি বলে যে ভাই হোয়াটসঅ্যাপের ক্লাসগুলো একটু করবো কি না, আমি জানি যে আমরা ক্লাসেও ক্লাস কিভাবে করতাম, ঠিক আছে। এখন হোয়াটসঅ্যাপে ক্লাস করবো তাও আবার আর না হই, ঠিক আছে। আমাদের এই স্যারদের ক্লাস তোমরা যদি করতে চাও করো, আমার কোনো সমস্যা নেই। তবে কি বলে যে চেষ্টা করো যে অনলাইনে দেখবা অনেক বড় ভাইরা আছে, বুয়েটের ভাইরা আছে, আর অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে, যারা দেখবা যে একটু ফিজিক্স কেমিস্ট্রির হ্যাঁ টিউটোরিয়াল দেয়, যদি ওইখান থেকে নিতে পারো। কিন্তু দেখবা আমি বারবার বলছি একটা জিনিস, দেখবা ক্লাস অবশ্যই 30 মিনিটের উপরে দেখবা। যেই ক্লাসগুলো 30-40 শোনো, সব ক্লাসের কিছু ভিন্নতা পাবা, এখানে একটু বেশি পাবা, ওইখানে একটু কম পাবা, ওইখানে ওই দেখে তোমাকে 15 জনের ক্লাস করে বেড়াইতে হবে। যে কোনো একজনের ক্লাস, যেহেতু তুমি ক্লাসটা দিচ্ছে অবশ্যই কিছু শিখাইতে চাচ্ছে, তুমি ওইটা শেখার চেষ্টা করো। তোমার দেখতে হবে না কে ভালো কে খারাপ কে কোথায় গেছে, ওগুলা তোমার ওই ফিজিক্স কেমিস্ট্রি ওগুলোতে যেটা ওগুলো দেখতে হবে। তুমি জাস্ট দেখো যে আমি ওনার ক্লাসটা থেকে কিছু মানে চলা ঠেকা, তুমি তো রংপুরে আসে আবার পড়বাই, মনে করো আবার তো তুমি পার্সোনাল প্রাইভেট পড়বে, এমন তো না যে তুমি অনলাইনের মধ্যেই মানে সীমাবদ্ধ আছো। এখন চলা ঠেকার মতো তুমি যেই টপিক মনে করো 4র্থ অধ্যায় যতগুলো লেকচার আছে সবগুলাই করো, কিন্তু এই 5-10 মিনিটের আমি পার্সোনালি বলছি 5-10 মিনিটের লেকচার দেখো, এগুলাই আমাদের এনার্জি নষ্ট করে দিচ্ছে। 1 ঘন্টা লেকচার দেখবো, আচ্ছা আমরা ক্লাসে কতক্ষণ করতাম? 1-1.5 ঘন্টাই তো করতাম, বুঝা যায় না কথা? তাহলে আমরা এইভাবে পড়ার চেষ্টা করবো, তাহলে দেখা যাবে মনোযোগ। আমি যতটুকু চিন্তা করলাম অনলাইনে ক্লাস না করার বড় বিষয় হচ্ছে এই 5-10 মিনিটের ক্লাস করা। আমরা কি 5 মিনিট করে রেস্ট নিতাম? কথা বুঝো না? 5 মিনিট করে একটু রেস্ট, 10 মিনিট করে আবার রেস্ট, 15 মিনিট করে আবার রেস্ট। আমরা কি ক্লাসে এইভাবে করতাম? না। তোমরা যখন ক্লাসে অনলাইন ক্লাসগুলো দেখবা, বিশেষ করে যদি আমি আমার ক্লাসটাই বলি যে আমি অবশ্যই বড় বড় করে ভিডিও, আমি ওই 5-10 মিনিটের ভিডিও আমার দিয়ে হবে না বাবা, যাদের ভালো লাগে না তারা দেখবে না, কোনো সমস্যা নাই। তবে আমার যারা স্টুডেন্ট আছে তারা ভালো করে জানো যে আমরা 1 ঘন্টা করে ক্লাস করতাম। এখন এই ক্লাসটা মানে ওইভাবেই করবা যে 3টা বা 4টায় করতেছি, একেবারে ক্লাসের মানে যেভাবে আমরা প্রাইভেটে করতাম সেম কাজ ওইভাবেই আমরা করব। ওই 5-10-20 মিনিটে আমরা টিকটক ভিডিও দেখব, কথা বোঝা গেছে? 5-10 মিনিটের ভিডিও আমরা দেখব না, আমরা একটু বড় বড় ভিডিও দেখব, একেবারে এক লেভেল। আর আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই অফলাইন করে দেখার চেষ্টা করবা, অনলাইনে ভিডিও দেখবে না। আমি বারবার বলছি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তারপরে ভিডিওটা দেখবা, তাহলে দেখতে মজা পাবে, ঠিক আছে? এই কাজগুলো করবা। আর সেটা হচ্ছে যে আর মোটামুটি আমরা সবগুলোই বলে ফেলেছি অনলাইন। ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা আমরা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি এরপরে কোন ভিডিওটা দিব। আমি বাবা নিজেও বুঝি না যে কোথা থেকে কোথায় যাইতে হয়, কি করতে হয়, এগুলো আমি খুব কম বুঝি, মানে তোমরা ভালো করে জানো। এখন বিষয় হচ্ছে যে অনেকে বুঝতে পারতেছো না যে হয়তোবা মানে এরপরে আমি যে ভিডিওগুলো দিব ওগুলো কিভাবে পাবো বা কি। আমি যতটুকু শুনলাম যে ওই যে একটা কি কয় যে সাবস্ক্রাইব না কি থাকে, ওই বাটনটা করার পর একটু বেল নামে একটা আছে, চিহ্ন আছে, ওই চিহ্নটাতে একটু করলে টিক দিলে নোটিফিকেশন চলে যায়। আমি কখন ভিডিও দিব এটা ফিক্স নাই, যেহেতু আমি ওইখানে মানে তোমার রংপুরে এখনো যেহেতু আসি, এখন বিষয় হচ্ছে কখন দিব আমার কোনো ফিক্স নাই। তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে কার্ডিও বায়োলজিক্যাল লেখার ভিতরে যাই দেখতে পারো ভিডিও দিছি কিনা। বা যদি মনে করো যে একেবারে নোটিফিকেশন পাবো, তাহলে হয়তো আমি যতটুকু শুনলাম যে এই বুদ্ধিটা করলে হয় যে ওই সাবস্ক্রাইবটাকে টিপার পর এই বেল আইকনটাতে টিপতে, একটা বেল আইকন হবে, ওইখানে টিপ দিলে এরপরে নোটিফিকেশন চলে, তুমি যখন নেট চালু করবে তখন নোটিফিকেশন যাবে। তো এইটার প্রসেস অবলম্বন করতে পারো যাদের এই সমস্যাটা হচ্ছে যে ভাই এরপরে ভিডিও কবে দিচ্ছেন, মানে এরপরে কবে দিচ্ছি আমি নিজেও জানি না, আমার ভালো লাগলো আমি আজ ভিডিও করতেছি, না হলে করতেছি না। তো সরি 10-15 মিনিটের কথা বলে অনেক বড় একটা হয়ে গেছে ভিডিও। অনেক বড় ভিডিও দেখলে মজা পাবে। আমার পার্সোনালি আমি যখন দেখি, আমি ছোটখাটো ভিডিও দেখলে আমার বিরক্ত লাগে। 5 মিনিটে তুমি কি বলবো বলো তো?
শুরু করতে শেষ করতে তো 5 মিনিট শেষ। কথা বোঝা গেছে? এই জন্য আমি বারবার বলছি যে অনলাইন ক্লাস তখনই ভালো লাগবে যখন তোমরা 30 মিনিট 40 মিনিটের উপরে ক্লাসগুলো হবে। মানে তুমি তো বারবার করছো, তুমি তো টিকটক ফানি ভিডিও দেখতেছো না যে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও দেখতেছি, ঠিক আছে? এই জন্য একটু চেষ্টা করবা যে আমাদের ক্লাসগুলো যাতে, যেই ক্লাসগুলো অনলাইনে ক্লাস মানে কেমিস্ট্রি, আমি তো বায়োলজি নিচ্ছি, আমি একটা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। আমাদের টপিকগুলো ওই জন্য মানে এক টপিকের মধ্যে যদি আমরা অনেক কিছু পাই যাই, ঠিক আছে? এই জন্য আমি এইভাবে বড় বড় করে ক্লাসগুলো নিচ্ছি, তাহলে মজা পাবা, দেখবা একটু করে দেখো, মজা পাবে ইনশাআল্লাহ। আর কখনোই ইয়া করবা না, ওই যে কি বলে ছোট ছোট ক্লাস দেখবে না, 5-10 মিনিটের বা অন্যান্য ইয়া যেগুলো আছে ওগুলা দেখবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি আর কিছু দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে ওই এই কাজটা করবো, যারা ওই বুঝতেছো না যে এরপরে ভিডিও কবে দিব, তারা ওই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দেবা, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি বলা চলে যে আমরা অনেকক্ষণ প্রায় বলে ফেলেছি। তো যাই হোক, আমি আশা করি যে আমাদের এই ভিডিওটার দ্বারা তোমরা অনেকগুলা বিষয়, আমরা যদি 1 মাসের করা মনে করে একবারে করে ফেলে, ওই যে একটু একটু করে ইন্সপায়ারেশন যে কথাটা ছিল, তোমরা কাজ করবা সেটা হচ্ছে যে কথাগুলো মানার চেষ্টা করবে। আমি বারবার বলছি অনলাইন মানে অনেক কিছু পাবা, কিন্তু দেখার বিষয় অনেক কিছু থেকে তুমি কতটুকু মানতেছো, ঠিক আছে? তুমি বারবার করছি যে মানার চেষ্টা করো, আসলে দেখিয়ে রাখি দিলাম এমনটা না, ঠিক আছে? তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আর যেগুলো আমি বললাম এই সেভার্সটা মাস্ট ফলো করিও, ঠিক আছে? সেভার্সটা ফলো করো, দেখবে যে অনেক বেশি মজা পাবা। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে কোন কোন সমস্যাগুলো ইয়া হচ্ছে। আর একজন মনে আমার কালকে একটু কমেন্ট করছিল যে পিডিএফ, ওই যে আমাদের অনুশীলনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া যায় কিনা, আমি একটু 1 মিনিট এটা বলে ফেলাই। ভাই আমি না অত বুঝি না, হ্যাঁ সত্যি কথা বলতে পিডিএফটা কিভাবে করতে হয় আমি সেটা নিয়ে আমরা ডিসিশন নিই নাই। জানলে আমাকে আরেকটু কমেন্টে জানাই দিও যে ভাই এইভাবে করতে হয়, আমি এটা জানি না যদিও। আমি যতটুকু চিন্তা করলাম যে আমাদের একটা আমি গ্রুপ খুলতে চাচ্ছি, কার্ডিও বায়োলজি কেয়ার দিয়ে আমরা একটা গ্রুপ খুলতে চাচ্ছি, যারা রংপুরের বাইরে আছে তাদের ক্ষেত্রে, যাতে করে এই নোটটা, আমি নোটটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা নোট আমি তৈরি করার চেষ্টা করছি বইয়ের মধ্যে, ওই মানে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যে টপিক্সের লেকচার শুধুমাত্র সেই টপিকের উপরই, মেডিকেলে কি আসছে, ডেন্টালে কি আসছে, ভার্সিটিতে কোনগুলো আসছে, মানে প্রশ্নগুলো আলাদা করতে আমার 12টা বাজে গেছে। তারপর আমি চেষ্টা করছি এই বন্ধের মধ্যে, এর আগে আমি আমার বন্ধুটা কাজে লাগাইছিলাম। তাহলে এই যে এইভাবে তারপর ওইটুকুর মধ্যে আর সম্ভাব্য কি কি কোশ্চেন করা যায়, তাহলে আমি একটা চেষ্টা করবো যে ওই নোটটা কি বলে যে নোটের ছবিগুলা আমি যতটুকু জানি এর থেকে ভালো বেটার উপায় যদি কেউ জানে তাহলে আমি বলবো অবশ্যই মানে কি বলে গ্রুপের মধ্যে দিয়ে দেবো। আমি শুনতেছি আমার ফ্রেন্ডগুলোর কাছে এরকম করা যায়, তাহলে আমরা একটা কার্ডিও বায়োলজি ক্লাবে ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই একটা গ্রুপ তৈরি করব। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমি নেক্সট লেকচার দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সবাই ফলো করি আর রমজানের রুটিনটা ভালো করে ফলো করি। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।